বলছি আমার সারা গায়ে এখনই কাঁটা দিচ্ছে, পুরো এইখানটাতে একটা ফু দিল। আমি না নিয়ে পুরো জাস্ট ডাইরেক্ট এইরকম। আমার পিসি শাশুড়ির কাছ থেকে আমি শুনলাম যে জেঠুকে বলেছে তুই ঝোল, আমি তোকে সাহায্য করছি। আমার মেয়ে এসে আমাকে পরে বলছে মাম্মাম জানো তো বাড়ি চতুর্দিকে প্লাস প্লাস করে রেখে দিয়েছে। আমি বলছি প্লাস প্লাস করে রেখে দিয়েছে মানে? বলছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ঠিক আমার মেয়ের পিছনে দাঁড়িয়ে বলছে সব পরিষ্কার করিস, সিঁড়ি পরিষ্কার করিস না কেন, আমি যেতে পারি না। মানে তুমি যদি এখনও যাও আমাদের ওই বাড়িতে তুমি দেখতে পাবে রান্নাঘরে অবধি ক্রস দেওয়া। ইভেন শুধু তাই নয়, সিঁড়ির যে জানলাটা, সেই সিঁড়ির জানলাতেও তুমি ক্রস দেখতে পাবে, দেওয়ালগুলোতেও ক্রস দেখতে পাবে। বিশ্বাস করবে না, সেই টাইমে তীব্র পচা গন্ধ বেরোচ্ছে। ঘুমন্ত আমি বুঝতে পারছি, তীব্র পচা গন্ধ। আমি না শুধু ঘুমন্ত ঠাকুরের নাম করছি আর আমি না এরমে বাঁ হাত দিয়ে ওর হাতটাকে চেপে ধরে আছি। কতক্ষণ গন্ধ স্টে করেছে আমার মনে নেই। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আমাদের সাথে হরর পডকাস্টের জন্য আছে আমাদেরই একজন দর্শক, দেবস্মিতা চ্যাটার্জি। দেবস্মিতা দি, কেমন আছো? খুব ভালো আছি। কোথা থেকে তুমি আসছো? আমি এসেছি জিঞ্জিরাবাদ থেকে। বেহালা পড়লে সব থেকে ভালো হয়। ও আচ্ছা, বেহালা, তার মানে অনেক দূর, ভালোই দূর, অনেকটা দূর। তা বেশ দূর আছে। হ্যাঁ, আজকে কি ঘটনা এনেছো? এটা অ্যাকচুয়ালি মানে এই ঘটনাটা বেসিক্যালি বলতে গেলে আমাদেরই মানে আমার বাড়ি আর আমার ফ্ল্যাট, এই দুটো মানে এই দুটো মিলিয়ে এই ঘটনাটা মানে দু জায়গাতেই হয়েছে আর কি। সেই ঘটনাটা কি মানে নিজের সাথে এক্সপিরিয়েন্স করেছি। আর কিছুটা এক্সপিরিয়েন্স করেছে হচ্ছে আমার মানে এখন কারেন্ট আমাদের বাড়িতে যে ভাড়া এসেছে সেই ভাড়াটে। তো সেই ঘটনাই তোমাকে বলবো বলে এসেছি আমি এখানে। আমি তার আগে দর্শকদের একটা কথা বলে দিই যে দেবস্মিতা দির মতোই যদি আপনারাও এখানে এসে ঘটনা শোনাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা শুনবো এবং পছন্দ হলে আপনাদেরও ডেকে নেব এইখানে, আর আপনিও শোনাতে পারবেন বা আপনারাও শোনাতে পারবেন আপনাদের ঘটনা আমাদের দর্শককে। এবার দেবস্মিতা দি শুরু করো তোমার ঘটনা। যে বেশ প্রথমেই যে ঘটনাটা আমি বলবো, বেশি দিন নয়, আমাদের এই এক সপ্তাহ হলো সবে আমাদের অশৌচ কেটেছে আর কি। আচ্ছা, হ্যাঁ, এক সপ্তাহ হলো অশৌচ কেটেছে। মানে লাস্ট 9th এপ্রিল আমার হাজব্যান্ডের বড় মা, মানে আমাদের বড় মা, উনি মারা যান। তো আমি শেষ থেকেই শুরু করছি। সেটা হচ্ছে লাস্ট 9th এপ্রিল আমার মেয়েকে আমরা যথারীতিভাবে 8টা 10-15 নাগাদ আমার হাজব্যান্ড স্কুলে দিতে গেছে। তো ওই টাইমেই আমাদের ফ্ল্যাটের যিনি মানে ল্যান্ডলর্ড আর কি, উনি আমার ফোন করে বলেন যে বড় মা উনি পড়ে গেছেন। তো উনি পড়ে গেছেন, তার সেটা শুনে আমি আমার হাজব্যান্ডকে ফোন করি যে হ্যাঁ গো তুমি কত দূর? তখন বললো আমি মেয়েকে দিয়ে ফিরছি। যেহেতু ওই টাইমে বুঝতেই পারছো যে বাজার দোকান করার একটা ব্যাপার স্যাপার থাকে, তো ও বাজার টাজার করে ও তো ফিরবে। তা আমি তখন বললাম তাহলে এক কাজ করছি, আমি তাহলে আগে পৌঁছচ্ছি, গিয়ে আমি আগে দেখি, তারপর আমি তোমাকে ফোন করে বলছি ব্যাপারটা। তা আমি রেডি হয়ে চট করে ওখান থেকে আগে জেঠুদের বাড়ি চলে গেছি। আচ্ছা, প্রথমেই আমি আমাদের বাড়ি আর জেঠুদের বাড়ি ডেসক্রিপশানটা তোমাকে দিয়ে রাখি, ঠিক আছে? সেটা হচ্ছে এক দেওয়ালে বাড়ি হয়, আগে যেরকম হতো একই দেওয়ালে বাড়ি, জাস্ট মানে এই পার্টটা হচ্ছে জেঠুদের আর এই পার্টটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে? আর এই যে মানে বাড়িটা এরকম, এই পার্টটা যেহেতু জেঠুদের, আর ঠিক এই যে বাউন্ডারি ঠিক এই দিকটাতে হচ্ছে পার্ক আছে একটা। এই পার্কেরও একটা গল্প আছে, এটাও আমি বলবো তোমাদের, ঠিক আছে? আর পার্কের ঠিক সামনেটাতে একটা পোল আছে। আর এটাও বলে রাখি, আমাদের যে বাড়ির মানে আমাদের যে দিকটা বাড়ি তার পাশ দিয়ে কিন্তু একটা খাল যাচ্ছে, ঠিক আছে? আর জিঞ্জিরা বাজারে যারা থাকে তারা জানে, মানে জিঞ্জিরা বাজারে ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পোল, এরকম পোল আছে। এবার তো যাই হোক, যথারীতি তো আমি গিয়ে আগে পৌঁছে দেখলাম তো যে ঢুকেছি সবে, জেঠু বলছে যে দেখ ঘুমোচ্ছে। তা গিয়ে আমি সোজা করতে দেখলাম যে ডেকে দেখলাম যে উনি মোটেও ঘুমাচ্ছেন না, উনি রীতিমতো মানে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো এবার আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে সেন্স নেই,
তো আমি না এর আগে এই সেম জিনিস দেখেছিলাম আমার জেঠুর টাইমে। আমার জেঠু লাস্ট ইয়ার মারা গেছিলেন, উনি কোমায় চলে গিয়েছিলেন, ঠিক আছে। তো আমি অনেক দেখেছি জেঠিমাকে, দেখলাম কোনো রকম কোনো রেসপন্স নেই। তা তখন যাই হোক একটা মিউচুয়াল ডিসিশন নেওয়া হলো, ওনার যেহেতু 2 ছেলে মানে একটু দূরেই থাকে, আসতে অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য আমরা নিজেরাই ঠিক করলাম মানে ওনাদের সাথে যোগাযোগ করে যে আমরাই মানে আমার হাজব্যান্ডই আর কি নিয়ে হসপিটালে পৌঁছে যাবে আগে। তো আমার সেই অনুযায়ী এই অ্যাম্বুলেন্স ঠিক করা হলো। অ্যাম্বুলেন্স ঠিক করে এবার আমার হাজব্যান্ড তার আগে আমাদের ওই নিচে ফ্ল্যাটের নিচে যে জেঠু তার কাছ থেকে ওই প্রেশারের মেশিনটা নিয়ে এসে প্রথমে, কেননা প্রেশারটা আর পালসটা মেপে দেখলো আর কি, মানে প্রেশারের ওখানেই পালসটা ওঠে, তো তখনই প্রেশার মানে হাই হয়ে গেছে একদম। তা প্রায় 190-এর মতো প্রেশার ছিল, আর নিচেরটা ছিল বোধ হয় 120-র মতো, মানে অনেকটাই হাই। আর পালসটা ছিল তখন 62, মানে অনেকটা নেমে গেছে তখন পালসটা। এইবার সেই অনুযায়ী বলতে গিয়ে তখন আমাকে অরিত বললো কী করে, আমি না আর তো কোনো প্রশ্নই নেই, মানে রাখার তো আর কোনো জায়গাই নেই। তো বলে আমরা আবার ফোন করলাম অ্যাম্বুলেন্সকে, অ্যাম্বুলেন্স বললো যে আসছি। আর আমাদের ওখানে বেহালা বিদ্যাসাগর তো জানো, ট্রামডিপোর ওখানে নিশ্চয়ই নাম শুনেছ। এবার ওখান থেকে জিঞ্জিরা বাজার আসতে যেটুকুনি টাইম, আর অফিস টাইম একটু তো টাইম নেবেই, রাস্তায় জ্যাম ফ্যাম থাকবে। এবার ওইটুকুনি টাইম, এবার আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি তাহলে এক কাজ করো, বাড়িতে গিয়ে তুমি যা জিনিসপত্র তোমার নেওয়ার তুমি নিয়ে মানে ফ্ল্যাট থেকে তুমি নিয়ে চলে এসো। আমি ততক্ষণ অ্যাম্বুলেন্স যে এসে সে চিনতো না, আমি অ্যাম্বুলেন্সকে ওই পোলের ওখানটা, আর আমাদের ওখানে না মানে অ্যাম্বুলেন্স ঢোকে না ভেতরে, যেহেতু পোলটা আছে, পোলটা ছোট যেহেতু, মানে ওই স্ট্রেচারটাকে নিয়ে তোমাকে আসতে হবে বাড়ি অবধি। তা আমি গিয়ে দাদাটাকে রিসিভ করে স্ট্রেচারটাকে নিয়ে দাদাটাকে নিয়ে আমি বাড়িতে এলাম, তুলে যথারীতিভাবে আমার হাজব্যান্ড চলে এসছে, ওনাকে ঠিক করে নিয়ে আমি চলে এসে এবার আমার হাজব্যান্ড আর ওই দাদাটা আমি 3 জনে মিলে তুলেছি। আর জেঠু না যথেষ্ট বয়স্ক, মানে প্রায় 81-82 এরকম বয়স, তা ওনাকে তো আর কোনো রকমভাবে নিয়ে যাওয়ার জন্য ফোর্স করা যায় না। আর আমার মেয়ে যেহেতু স্কুলে ছিল সুতরাং আমারও যাওয়ার কোনো রকম কোনো মানে অপশানই ছিল না। আর ওনাকে না কেপিসিতে নিয়ে যাওয়া হয়েছিল যাদবপুরের। তো এবার আমরা পোলটা পার করে নিয়ে ওনাকে ঢুকিয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখনও কিন্তু ওনার নিঃশ্বাস চলছে, মানে কোনো সেন্স নেই। আর হয় না সেই চলে যাওয়ার আগে না বলে একটা আওয়াজ হয়, এবার মানে সত্যি কথা বলতে অতটা তো আমি বুঝিনি। পাড়ার থেকে একজন এসে আমাকে বললো, আমার ডাকনাম মাম্পি, বললো মাম্পি তুমি এনাকে আগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, তার কারণ না তুমি যদি নিয়ে যাও আমার মনে হচ্ছে না কিন্তু মানে অবস্থা খুব একটা ভালো না। এবার মানে ওই জন্যই আরও বেশি তড়িঘড়ি আমরা দাদাদের জন্য আর ওয়েট করিনি, ওনাদের সাথে কথা বলে ব্যবস্থাটা করেছিলাম। যাই হোক, এইবার সব থেকে মেন পার্ট ওইখানে, মানে ওনাকে ঢুকিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সের শাটার, মানে যেরকম ওমিনি গাড়িগুলোর হয়, মানে ইকোর আর কি এটা। এবার অরিজিৎ এইখানটাতে বসবে, মানে আমার হাজব্যান্ডের নাম অরিজিৎ, সামনে সিঙ্গেল সিটে বসবে, সামনেটাতে মানে শুইয়ে দেওয়া হয়েছে ওই দিকটাতে, আমি এইখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা থেকে একটা গলি ঢুকে যাচ্ছে, আর এইখানে ঠিক এইখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আমাকে খুচরো টাকা দিচ্ছে, মানে মেয়েকে যে আনতে যাব আমাকে বললো মানে তোমার কাছ থেকে তো আমি খুচরো টাকা নিয়ে গেছিলাম, তখন তুমি এই খুচরোটা তুমি রাখো, রেখে মানে আমি জাস্ট এরকম হাত থেকে নিই ঠিক আমার এই জায়গাটাতে, মানে গান আর গলার এইখানটাতে সেই রাজ বইয়ে বিপাশা বাসুকে দেখেছিলে, জঙ্গলের মধ্যে চুলের মধ্যে একটা ফু দিয়েছিল, ঠিক এইখানটাতে না একটা মানে জাস্ট এই জায়গাটাতে, মানে আমি বলছি আমার সারা গায়ে এখনই কাঁটা দিচ্ছে, পুরো এইখানটাতে একটা ফু দিল। আমি না নিয়ে পুরো জাস্ট ডাইরেক্ট এইরকম, মানে আমি নিচ্ছি, আমার হাজব্যান্ড বলছে কী হলো, মানে আমি না মানে নিয়ে না মানে আমার কোনো মানে কথা আমার বেরোচ্ছে, মানে এখন যেমন তোমাকে আমি ফামলিং করছি, আমি ওকে বলছি যে জানো তো আমার কানে কে একটা ফু দিল, বলছে দূর, বলছে কেউ তো নেই, মানে ও তো দেখতে পাচ্ছে আমার পাশে কেউ নেই, আমি বলছি আমার কানে ফু দিল, বলছে যে মানে ও আমার দিকে তাকিয়েছে, আমি ওর দিকে তাকিয়েছি, মানে আমাদের মুখ থেকে আর কারো কোনো কথা বেরোচ্ছে না তখন, মানে এতটাই হঠাৎ একটা ব্যাপার হয়েছে। মানে ওই তাকিয়ে না আমি আবার এরমভাবে তাকালাম ঘুরে,
এবার সামনে থেকে না তখন একটা গাড়ি যাচ্ছে, সব কিছুর পিছনে তোমাকে একটা সায়েন্টিফিক রিজন খুঁজতে হবে, নিজের মনকে সান্ত্বনা দেওয়ার একটা বিশাল বড় ব্যাপার আছে ওইখানে। দেখছি গাড়ি গেলে, আমি না গাড়ি গেলে তো সারা শরীরে হাওয়া লাগবে, শুধু তো এক জায়গায় রাখবে না। এবার না আমি না মানে মানে আমি এখনও ব্যাপারটা ফিল করতে পারছি আর কি, মানে আমি তোমাকে যে বলছি এটা আমি এখনও রীতিমতো ফিল করছি জিনিসটা। বলে না আমি টাকাটা হাতে নিয়ে মানে আমি জাস্ট, ও আমাকে শুধু একটা কথাই বললো, বাড়িতে যাও গিয়ে আগে গঙ্গা জল মাথা দেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি না কিছু করিনি জানো তো, আমি শুধু জাস্ট এরমভাবে ঝুঁকে জেঠিমার দিকে তাকালাম যে নিঃশ্বাসটা চলছে কি না। কেন ওই টাইমটাতে আমি পরে অনেককে জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা এই হয়েছে। আমার মেয়ের নাচের স্কুলে তখন গেছিলো সেই দিনকে, বললো জানো তো অনেক সময় চলে গেলে জানান দিয়ে যায়। কিন্তু জানো তো দাদা তখন চলে যাওয়ার সময় হলেও তো মানুষটা তো নিঃশ্বাস চলছে তখনও, তাহলে সেই কারণটা কি আমি সেটা জানি না। কিন্তু এইটা আমার সাথে ওই টাইমে ঘটেছে, আর এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি। মানে আমি তোমাকে বিপাশা বাসুর ওইটা বললাম তার কারণ যাতে তুমি ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারো, তার জন্য বললে আমি বাড়ি চলে এলাম। এবার যথারীতি আসার পর না একটা জিনিস যেটা ফিল করলাম, মানে একটা হেভি লাগছে, মানে বুকের একটা হেভি একটা ভাব লাগছে। তারপর কিছুক্ষণ পর দেখছি মেয়েকে নিয়ে এসেছি, তার মধ্যে মানে যা রেগুলার অ্যাক্টিভিটি হয় সেটুকুনি হয়েছে, ও গেছে মানে যাই নর্মাল করলো জিনিসপত্রগুলো। এবার তারপরে যথারীতিভাবে ও যখন ফিরলো তখন জেঠিমাকে নিয়ে ওরা ও হসপিটাল দৌড়াদৌড়ি করছে। তা আমাকে বলেই দিল যে যা অবস্থা উনি থাকবেন না। ঠিক আছে, তো আমার মেয়ের যেহেতু নাচের প্রোগ্রাম ছিল ওই মানে ওই রবিবারই ছিল আর কি, আর উনি মারা গেলেন বোধহয় বুধবার, মানে 9th এপ্রিল বুধবার ছিল, এই 9th এপ্রিল। তো আমরা যখন বেরোচ্ছি তার আগে শুনলাম জেঠিমাকে নিয়ে ওরা চলে এসেছে। এবার আমি জানতাম না যে তখন উনি চলে গেছেন অলরেডি। এবার জেঠু ফোন করলো যে তোরা কোথায়, আয় জেঠিমা বড় মাকে নিয়ে আসা হয়েছে। তখন আমার হাজব্যান্ড বললো যে তোমরা রাখো, আমরা মেয়েকে নাচের রিহার্সালটা করিয়ে নিয়ে আসছি। রিহার্সালটা করিয়ে নিয়ে আসবো তখন ওখানে গিয়ে 7টার সময় ওর পিসিমশাই ফোন করলো যে আমার হাজব্যান্ডের নাম সিন্টু, যে সিন্টু বড় মা চলে গেছে, তোরা চলে আয়। যেই বলেছে না চলে গেছে, আমার না তখন ওই ফুয়ের ব্যাপারটা আরও বেশি আমি রিকল করছি ব্যাপারটাকে। মানে আমি না নিজের মধ্যে ভাবছি এইবার না দেখছি ফেরার সময় দেখছি মৌলভী কাকু দাঁড়া। আর আমাদের যে পাড়াটা, মানে আমাদের পাড়াতে ঠিক আমাদের পাড়াটা দুটো বাড়ি পর থেকেই হচ্ছে মোল্লাপাড়া স্টার্ট হচ্ছে, মানে ওখানে মুসলমান মানুষ যারা আছেন ওখানে ওনাদের পাড়া আছে আর কি, আর ওখানে মসজিদও আছে। ঠিক আছে, আমাদের টুকটাক এদিক ওদিক কিছু দরকার পড়লে আমরা ওই টলপড়া ওখান থেকে নিয়ে আসি। আর সেদিনই লাকিলি আমাদের ওই কাকুটা দেখি দাঁড়িয়ে আছে, সঙ্গে আমার এক বাবার বন্ধু আর একটা আমাদের চেনাশোনা কাকুও দাঁড়িয়ে আছে। এবার তাকে আমি বলছি যে এবার জানে বাচ্চারই সবসময় আমরা ঝাড়াতে যাই, আমাকে বলছে হ্যাঁ রে বল কী হয়েছে। আমি কাকু আমাকে একটু ঝেড়ে দাও তো। বলছে যে কেন। আমি বলছি যে জানো তো আমাকে কে ফু দিয়েছে। বলছে ফু দিয়েছে কোথায়। আমি যে এইখানটাতে ফু দিয়ে চলে। বলছে সে কি। বলছে বাবা কখন। আমি বললাম না একদম সকালে, তখন 9:30 বাজে। বলছে বাবা সকালবেলা। আমি হ্যাঁ সকালবেলা। বলে সে ঝাড়িয়ে টাড়িয়ে জল পড়া দিল। তারপর তো আর ফিল করার মতো সুযোগ পাইনি, তার কারণ ওখানে চলে যেতে হয়েছে। আচ্ছা এইটা একটা গল্প, মানে এটার সাথে রিলেটেড। এইবার আমি তোমাকে আমাদের ওই বাড়ির গল্পটা এবার আমি শুরু করছি তোমাকে, ঠিক আছে। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই 2022 সালে কোভিডে উনি চলে যান। ঠিক আছে, 2022 সালে কোভিডে উনি চলে যান। তো আর 2021 নভেম্বরে আমার শাশুড়িকে ওনার প্রচুর সাইকিয়াট্রিক প্রবলেমের জন্য মানে বাড়াবাড়ি হয়ে গেছিলো আর কি, যার জন্য আমাদের অ্যাসাইলেমে আমরা দিতে বাধ্য হই। এবার নভেম্বরের 30 তারিখে আমার শাশুড়িকে দেওয়া হয়েছে, আর ডিসেম্বরের 30 তারিখে আমার শ্বশুরকে আমরা হসপিটালে ভর্তি করি, বুকে যন্ত্রণা করছে। তার যথারীতিভাবে 31 তারিখ আমরা জানতে পারি যে ওনার উনি কোভিডে মানে আক্রান্ত। তো ডাক্তার আমাদের মানে ওখানেই বলে দিয়েছিলেন যে আপনারা যদি লাখ টাকাও খরচা করে দেন আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। তা উনি আইসিইউতেই ছিলেন, ওনার ভেন্টিলেশন চলছিল তখন।
তো তখন আমাদের অপশান তো বলতে মানুষকে তো আর মেরে ফেলে দেওয়া যায় না। তো তখন ওই জন্য আমরা ডিসিশন নিই, আমাদের একজন মানে আমার হাজব্যান্ডেরই এক বোন ছিল বাঙুরে, ও ITUর নার্স ছিল। তো আমরা ধরে করে ওকে মানে ওকে ধরে আমরা আমার শ্বশুরকে ভর্তি করি। তো ওখান থেকে উনি 2 তারিখে 2022 সালের 2 তারিখে জানুয়ারির উনি চলে যান। আচ্ছা, 2022-এর মানে 2022-এর 2রা জানুয়ারি থেকে 2023 আমাদের বাড়িটা কিন্তু পুরোটা ফাঁকা পড়েছিল। আচ্ছা, শুধুমাত্র আমার হাজব্যান্ড যেত ওখানে, শুধুমাত্র ক্লিন হতো। আর তার আগে তার আগে আমার শ্বশুরের ওখানে কাজ হয়েছিল, মানে যেহেতু শ্বশুর ওখানেই থাকতেন, শেষ অবধি ওখানে ছিলেন, পারলৌকিক ক্রিয়াটা ওখানেই করা হয়েছিল। আর 2023-এও মানে বাৎসরিক যে কাজ হয় সেই বাৎসরিক কাজটা ওখানে হয়েছিল। আমরা নাম মানে সংকীর্তন ওখানে দিয়েছিলাম পুরো একদম মানে ভালো করে, মানে কি বলে গীতা পাঠ টাঠ হয়ে, মানে যেরকম কাজ হয় সেরকমভাবে কাজ ওনার হয়। এত কিছু বলছি তার কারণে পিছনেও কারণ আছে। আচ্ছা, সেই সব কিছু হয়েছে 2023-এ। মাঝখানে 2 মাসের জন্য একটা ফ্যামিলি, নন বেঙ্গলি ফ্যামিলি, আমাদের ওখানে থাকতে আসে ভাড়া। আমরা ভাড়াটা দিয়েছিলাম তার একটাই কারণ, বাড়িটা 1 নম্বর মেনটেনেন্স হবে, আর বলে না ফাঁকা বাড়ি ভূতের বাসা, সেই বাড়িটা যাতে সেরকম না হয়ে যায় ওই কারণেই আমরা দিয়েছিলাম। ঠিক আছে, তা ওদের খুব সম্ভবত ওরা শিফট হয়ে যাবে বলে অন্য কোথাও, ছেলেগুলো অন্য কোথাও, বাড়ির ছেলে যারা আছে অন্য কোথাও কাজ পেয়ে গেছিলো বলে ওরা জায়গাটা চেঞ্জ করে, মানে ছেড়ে দেয় বাড়িটা আমাদের। তারপরে না মাঝখানে ওই পুরোহিত মশাইরা এসে আমাদের যিনি বাড়ির আর কি কুলো পুরোহিত, উনি এসে আমাদের বাড়িতে ওই দুর্গা পুজো লক্ষ্মী পুজো মিলিয়ে 10-12টা দিন, আর কালী পুজোর সময়, আর ওদিকে সরস্বতী পুজো, এই কটা দিনে কত হবে, মানে ওই রকম টাইমে এসে নিজেরাই পরিষ্কার করতো, ওখানে রান্নাবান্না করতো, ওই 5-10 দিনের মতো করে ওরা থেকে যেত। এবার 23-এরই ওই নভেম্বর নাগাদ আমাদের বাড়িতে আর একটা ভাড়ার জন্য আমাদের এলো। এবার 2023-এরই ডিসেম্বরের ঠিক 1 তারিখ আমার ছোটো ভাসুর, মানে যার মা বললাম মারা গেলেন, বড় মা, আমার ছোটো ভাসুর উনি মারা গেলেন, সিরোসিস অফ লিভার হয়েছিল ওনার, মারা গেলেন। তো ওনারই কাজের দিন আমাদের বাড়িতে ওনারা শিফট করলেন, মানে ওই দাদা মানে যে এখন যে ভাড়াটে যারা আছে তারা শিফট করলেন। ওদের কুকুর সংক্রান্ত ব্যাপার, আগে যে ভাড়া যেখানে ছিল সেখানে কিছু একটা প্রবলেম হচ্ছিল বলে ওরা মানে তাড়াতাড়ি আর কি ভাড়া, আমি বলেছিলাম যে এখন তো অসৌচ চলছে, অ্যাটলিস্ট মানে আমি শান্তির জল টলগুলো ছিটিয়ে দিই, তারপর বলছে না দিদি মানে করা যাচ্ছে না, ওর খুব প্রবলেম হচ্ছে। এবার আমি বললাম না থাক, অবলা জীব, বেকার ওকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। তো ওরা ঢুকে যায়, আর ওরা না খ্রিশ্চান, ঠিক আছে, ওরা ঢুকে গেছে। তো ঠিক আছে, এই নিয়ে কোনো রকম কোনো আর ওই টাইমে প্রবলেম হয়নি। এবার 2024-এ রান্না পুজোর আগে, আর ওদের একটা কুকুর আছে বললাম যেরকম, ওর নাম শেরু। আমার মেয়ে ছাদ থেকে ওকে দেখে, ওর সাথে ছাদ থেকে দেখে আমার মেয়ের সাথে ওর কথা হয় আর কি, মানে ফ্ল্যাটের ছাদ থেকে ছাদে। আমার মেয়েকে একদিন দেখেছে দুপুরবেলা, তা ওকে চান করাবে, তা ওই যে দাদাটা আছে ভাড়াটে, সে বলল আমার হাজব্যান্ডকে যে ওকে নিয়ে এসে ওকে চান করাবো, ও দেখবে আমার মেয়েকে। তা আমার মেয়ে গেল, আমার মেয়ে এসে আমাকে পরে বলছে মাম্মাম জানো তো বাড়ি চতুর্দিকে প্লাস করে রেখে দিয়েছে। আমি বলছি প্লাস করে রেখে দিয়েছে মানে? তখন আমার হাজব্যান্ড বলছে জানো তো প্রত্যেকটা দেওয়ালে ক্রস দেওয়া। আমি বললাম তুমি জিজ্ঞেস করো নি কী কারণে ক্রস দিয়ে রেখে দিয়েছে? তো আমি বললাম না আমি তো প্রশ্ন করি। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড না একটু ইন্ট্রোভার্ট গোছের, মানে এত কিছু মানে কথাবার্তাও জিজ্ঞেস করেন না। এবার আমি বললাম আচ্ছা ঠিক আছে। এইবার তার কিছুদিন পর আমাদের ইচ্ছে রান্না পুজো হয় ভাদ্র মাসে, একটা বুড়ো রান্না, আমাদের ইচ্ছে রান্না পুজো হয়। আর ওই বাড়িতে কয়েকটা আমাদের বাসনপত্র রাখা ছিল আর কি, একটু বড় বাসন। সেই বাসন আমি আর আমার হাজব্যান্ড নিতে গেছি। আর তখন ওইখানে মানে যে দাদা ওনার ওয়াইফ আর ওনার মেয়ে ছিল।
এবার গিয়ে তো প্রথম আমার মাথাতে তো কথাটা ছিল, এবার আমি গিয়ে প্রথমেই আগে ঢুকে আদর করলাম। গিয়ে আমি প্রথমে জিনিসপত্রগুলো দেখে আমি জিজ্ঞেস করলাম যে ক্রসগুলো দিয়েছো কেন গো দিদি? তখন বলছে কেন কোনো প্রবলেম আছে? আমি না প্রবলেম নেই, মানে দিয়েছো কেন? তা তখন আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, তার আগে যখন আমার শ্বশুর মারা গেছিলো, যখন বাড়িটা একদম ফাঁকা ছিল, তখন জেঠু মানে আমার হাজব্যান্ডে জেঠু ফোন করে বলতো যে জানিস তো তোদের বাড়ি থেকে না কি মানে পেরেক টেরেক ঠুকলে যেরকম আওয়াজ হয় মাঝরাত্রিরে ওরকম আওয়াজ হচ্ছে। আচ্ছা, এই আওয়াজটা হচ্ছিল। তখন আমার হাজব্যান্ড বলছে বাড়িতে তো কেউ নেই, পুরো বাড়িটাই পুরো ফাঁকা, এবার আওয়াজ কোথা থেকে? এবার আমরা গিয়ে না, আর সত্যি কথা বলতে কি মানে যবে থেকে আমাদের 2015-তে বিয়ে হয়েছে, আমরা প্রথম থেকে মানে একদম ওই ফুলসজ্জার দিন থেকে মানে বৌভাতের দিন থেকে আমরা যে রাত্রের যে শোয়াটা আমরা সেটা ফ্ল্যাটেই শুতে যেতাম, মানে খেতে টেতে এখানে যেতাম বাড়িতে, কিন্তু শুতে আমরা ফ্ল্যাটেই যেতাম আর কি। সুতরাং ও অনেক দিন মানে ওই বাড়ি থেকে শোয়াটা ব্যাপারটা রাত্রিটা ডিট্যাচ, আর ও না ব্যাপারটা বুঝতে পারিনি। যাই হোক, আবার এই ঘটনাটা ফিরে আসি। তখন আমাকে বলছে জানো তো দিদি, যখন আমরা এসছি ঠিক 7 দিনের মাথা থেকে ছাদে মনে হচ্ছে 3-4 জনে মিলে দৌড়চ্ছে, 3-4 জনে মিলে। আমি বাবা, আর শুধু তাও ছেড়ে দাও, মনে হচ্ছে লোহার কিছু একটা নিয়ে গড় 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 করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এবার এই যে লোহার গড় গড় করে টানতে টানতে নিয়ে, এইটা না আমি ম্যাক্সিমাম বাড়ির ছাদে শুনেছি হয়, মানে এটা আমাদেরও মানে আমার বাপের বাড়িও অনেক দিনের পুরনো বাড়ি, প্রায় 80-90 বছরের, সেখানেও হয়। এবার আমি না ওই জন্য আর করিনি আমি। আর বলছে মেয়েটার একটা বাচ্চা ছেলে আছে। এবার বলছে জানো তো যে আমি রান্নাঘরে রান্না করছি, হট করে দেখছি পিছন দিক থেকে কে একটা, এবার তোমার পিছন থেকে কেউ গেলে কিন্তু তুমি বুঝতে পারবে, যাই হোক আর তাই হোক। এবার পিছন দিক থেকে বলছে কে একটা চলে গেল, ও অতটা পাত্তা দেয়নি, ভেবেছে ছেলেটা গেছে। এবার তারপরে বাবা এসে বলছে কে বাথরুমে যাবি যা। এবার তখন বাড়িতে মানে বাচ্চা ছেলেটা পড়ছে, আর বাবা বাথরুমে গেছিলো, সেটা এও জানতো না যে বাথরুমে গেছিলো, মানে দাদা এসে বলছে বাথরুমে যাবি যা। তারপরে এসে যখন বলছে কে যাবে, আমরা তো কেউ যাবো না বাথরুমে। বলছে কেন, এই তো দরজা ধাক্কালি আমার। আচ্ছা। এবার তখন বলছে না আমরা তো কেউ ধাক্কাইনি, ও তো পড়ছে আমার সামনে। তখন দিদিটা আবার ছেলেকে হ্যাঁ রে তুই কি? বলছে না গো মা আমি উঠিনি, এই দেখো শেডু আর আমি দুজনেই এখানে বসে আছি। বাচ্চাটা কত হবে, বেশি বয়সও নয়, বাচ্চাটা ওই 8-10 বছরের এরকম বড় হবে বাচ্চাটা, মানে এরকম বয়স হবে হয়তো। এই জিনিস হলো। আচ্ছা, এইটুকুনি আমাকে ওইখানে বলেছিল। তারপর আমরা বাড়ি চলে আসি। এই মাস 1.5-2 আগে ওই দাদাটা ওপরে এসেছে, আর আমার হাজব্যান্ড কিন্তু এইসব ব্যাপারে কোনো কিছু উনি জিজ্ঞেস করেন না। আচ্ছা, এইসব ইন্টারেস্ট হচ্ছে শুধুমাত্র আমার সব কিছুতে, মানে যদি ভূমিকম্প হয়ে যায় আমার হাজব্যান্ড কোনো দিকে চোখ কান কিছু দেবে না। তো যাই হোক, এসছে, আমি দাদাকে জিজ্ঞেস করলাম জাস্ট একটা কথা, দাদা ওই বাড়ি ঠিকঠাক আছে? বলছে হ্যাঁ ঠিক। আমি যে আর আওয়াজ টাওয়াজ হয়? বলছে আওয়াজ তো হয় না। আমি দাদা অ্যাকচুয়ালি কী হতো একটুখানি বলো তো আমাকে। এইবার উনি যেটা বললেন, আমার হাজব্যান্ড সেদিন সারা রাত ঘুমায়নি। আচ্ছা। কেমন? বলছে যে ওর মেয়ে সারা বাড়িটা ওর মেয়েই পরিষ্কার করে। ঠিক আছে, প্রথম কথা আমি বাড়ির ডেসক্রিপশানটা তোমাকে একটুখানি দিচ্ছি। আমাদের বাড়ির প্রথম দরজাটা হচ্ছে দক্ষিণ দিকে, ঠিক আছে, মানে যে দিকটাতে পার্কটা আছে। ঠিক আছে, পার্কের ওখান থেকে তুমি মানে এইখানে তোমার দরজা, তুমি এরকম ঢুকে না আমি এদিক থেকে বোঝাই, আমি এরকম ঢুকছি, এদিকটা হচ্ছে সাউথ। ঠিক এই মানে আমার বাঁ হাতে ঢুকেই বাঁ হাতে পড়বে কিছুটা এগিয়ে বাথরুম, আর ঠিক এই জায়গাটাতে হচ্ছে সিঁড়ি, ছাদে ওঠা সিঁড়ি। তার খানিকটা এগিয়ে নিচটাতে অ্যাজ ইউজুয়াল সিঁড়ির তলায়, আর নিচটাতে না একটা পাতকুয়া আছে আমাদের। ঠিক আছে, খানিকটা এগিয়ে গেলে কোলাপসেবল গেট, আরেকটু এগিয়ে গেলে তোমাদের এই দিকটাতে একটা ছোট ঘর, মাঝখানটাতে একটা বসার জায়গা, আরেকটু এগিয়ে গেলে ঠিক এই মানে আরেকটু বাঁ দিকটাতে গেলে লম্বা হয়ে পড়ছে তোমার ওই বারান্দা গোছের, ওখানেই আগে ডাইনিং ড্রয়িং এগুলো সব থাকতো। মাঝখানে একটা বড় ঘর, তারপরে আর একটা মাঝারি ঘর, আর ঠিক পাশটাতে তোমার রান্নাঘর একদম শেষে, আর তার পিছন দিকটাতে তোমার
ওই জল টল মানে জাস্ট একটা মানে এমনি বাইরে কল টল এরকম রাখা আছে, আর একটা ছোটো মতো বারান্দা। এইবার ওই দিদিটা বলছে ওর বাবাকে, জানো বাবা, আমি মানে বারান্দার ওই যে ঘরটা আছে, মানে যে ঘরটা আমাদের মানে ড্রয়িং টাইপের আগে যে ঘরটা ছিল, ওইখানে যেখানটা মানে লম্বা যে জায়গাটা, বলছে ওখানে বসে আছি, আমি দেখছি যে সিঁড়ি থেকে কে একটা উঠে চলে গেল। আচ্ছা। বলছে আমি দেখছি যে সিঁড়ি থেকে কে উঠে চলে গেল, কিন্তু আমি বুঝতে পারছি না যে কে উঠে গেল। বলছে উঠছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সে মানে আমার বলারও ক্ষমতা নেই আর বোঝারও ক্ষমতা নেই যে কে গেল ওপরে। তা তখন দাদা জিজ্ঞেস করেছে তুই বুঝতে পারিস নি? বলছে বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। ওটা একদিন হয়েছে। সেকেন্ড, ওই দিদিটা 3 বেলা প্রেয়ার করে, আর ওই যে বললাম ঢুকেই যে সামনে ছোট ঘরটা, ওটাকে ওরা মানে আমাদের যেমন ঠাকুর ঘর হয় ওরা সেরকম প্রেয়ার রুম বানিয়েছে ওটাকে। এবার প্রেয়ার রুমে ওরা 3 বেলা প্রেয়ার করে। এবার একবেলাও প্রেয়ার করে বেরিয়েছে। বেরোনোর পর বলছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ঠিক আমার মেয়ের পিছনে, দাঁড়িয়ে বলছে সব পরিষ্কার করিস, সিঁড়ি পরিষ্কার করিস না কেন, আমি যেতে পারি না। আমি না ওই দাঁড়াটা বলছে, মানে ওখানে দাঁড়িয়ে শুনছি, আমি তোমাকে এখনও বলছি আমার এখনও সারা গায়ে কাঁটা দিচ্ছে। আবার বলছে যে রীতিমতো এই কথাটা এইভাবেই বলছে, সব পরিষ্কার করিস, সিঁড়ি কেন পরিষ্কার করিস না, আমি উঠতে পারি না। এবার তখন দাদাটা বলছে সত্যিই তো, সিঁড়ি কেন পরিষ্কার করিস না। এইবার দাদাটা যখন প্রথম 7 দিন পর ওরকম হয়েছিল, তখন দাদাটা নাকি ওখানে একটা কথা দাঁড়িয়ে বলেছিল যে তোমরা যদি তোমাদের মতো থাকো, আমাদের কোনো কিছু না করো, আমরাও তোমাকে এখান থেকে মানে করার কোনো কথা বলবো না, কিন্তু তোমরা যদি আমাদের কিছু করো তাহলে আমরাও কিন্তু সেরকম ব্যবস্থা নেব যাতে তোমরা আমাদের সাথে না থাকতে পারো। সেই জিনিসটা হলো। লাস্টে যখন দেখলো মানে আর ব্যাপারটা না নেওয়া যাচ্ছে না, তখন এই ঘটনাটা হওয়ার পর ওই দাদাটা মানে ব্যাপারটাকে না হালকা মতো নিয়েছে। কেননা এই জিনিসগুলো তুমি যাই বলো না কেন, তুমি যত নিজের ওপর হাভি হতে দেবে ওরা তত হাভি হবে এইটা। এইবার তখন দাদাটা মেয়েকে বলেছে সত্যি তো, তুই সিঁড়ি পরিষ্কার করিস না কেন, গোটা বাড়ি পরিষ্কার করছিস, তুই সিঁড়ি পরিষ্কার করিস না কেন। তারপর ওই দাদাটা দাঁড়িয়ে পুরো ছাদ, ওপরে যত জায়গার জিনিস যা ছিল সব পরিষ্কার করেছে। করে দাদাটা দেখলো কি যে এই ব্যাপারটা নেওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, ওনার যে ওয়াইফ ছিল উনি আমাকে বলেছেন যে উনি না বাইরে কাজ করতে যান, মানে বাইরে কাজে মানে আউট অফ দ্য মানে স্টেট কাজ করেন আর কি। যতবার বাড়িতে আসতেন ততবার উনি অসুস্থ হয়ে পড়তেন এখানে আসলে। কুকুরটার ওপরেও এফেক্ট হচ্ছিল, ফাইন্যান্সিয়ালি এফেক্ট হচ্ছিল। এবার ওইখানে তখন দাদাটা তো বুঝতে পেরেছে, দাদাটা তখন কিচ্ছু করেনি, ওখানে কোনো কথা বলেনি, কিচ্ছু না। শুধু ওদের হোলি ওয়াটার আছে, জানো আমাদের যেমন শান্তির জল থাকে ওদের সেরকম হোলি ওয়াটার থাকে। বললো আমি ভালো করে ঘর মুছে বলছে যেহেতু কুকুরটা আছে নুন দিয়ে ঘর মুছলে ওর চামড়া এফেক্ট পড়বে, ওই জন্য বললো প্রত্যেকটা দেওয়ালের গা ঘেঁষে ঘেঁষে নুন দিয়েছে, পুরো বাড়িটায় ছাদ অবধি নুন দিয়ে সারা বাড়ির দেওয়ালে। তুমি যদি এখনও যাও আমাদের ওই বাড়িতে তুমি দেখতে পাবে রান্নাঘরে অবধি ক্রস দেওয়া। ইভিন শুধু তাই নয়, সিঁড়ির যে জানলাটা, সেই সিঁড়ির জানলাতেও তুমি ক্রস দেখতে পাবে, দেওয়ালগুলোতেও ক্রস দেখতে পাবে তুমি। আমাদের বাইরেটা থেকেই দেখা যায়, বাজারের মানে ওই পোলটা থেকেই তুমি দেখতে পাবে। ওখানেও দিয়েছে, প্লাস সারা বাড়িতে ওই হোলি ওয়াটার ছড়িয়েছে, প্লাস প্রার্থনা করিয়েছে ওদের। করানোর পর বলল বাড়িতে এখন মানে আগের থেকে একটু স্টেবিলিটি এসছে। কিন্তু ওই যে আওয়াজটা, যেটা পেরেক ঠোকার আওয়াজ, আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে দাদা পেরেক ঠোকার আওয়াজটা কি তোমরা কি পেরেক ঠোকো? বলছে আরে ওটা তো আমি ভাবছিলাম তোমাদের জিজ্ঞেস করবো যে ওরা ঠোকে কি না।
তখন আমি বলছি না, ওরাই বরঞ্চ জিজ্ঞেস করেছে তোমরা ঠোকো কি না। বলছে তুমি যাও, তুমি যদি আর একটা এক্সট্রা কোনো পেরেক ঠোকা, মানে কোনো নতুন কোনো পেরেক তুমি যদি দেখতে পাও তুমি আমাকে দেখাবে। কোনো রকম কোনো পেরেক ঠোকাঠুকি ওখানে কিচ্ছু হয় না। কিন্তু ওই আওয়াজটা মানে আমার, মানে যে বললাম না যে ভাসুর মারা গেছে, জেঠুও শুনেছে, ওনার বউও শুনেছে, মানে ওই ভাসুরের বউও শুনেছে, ও আমাকে বলেছে, এই দাদাও আমাকে বলেছে, মানে আমাদের যে ভাড়াটা সেও। এইবার যেটা মেন জিনিস বলার, আচ্ছা আমার শাশুড়ির হয়তো হতে পারে আগে থেকেই একটা সাইকিয়াট্রিক প্রবলেম ছিল, এবার সেটা তো জানা সেইভাবে সম্ভব নয়। যখন আমার শ্বশুর মারা গেলেন তার আগে সেটা বিশাল আকার ধারণ করলো, বিশাল মানে বিশাল আকার। মানে একটা সাইকিয়াট্রিক মানুষের হয়, মানে হয় না হিংস্রতা বেড়ে যায়, হিংস্রতা প্রচুর পরিমাণ বেড়ে গেছিলো এই টাইমে। এবার আমরা না তখন সেটাকে শুধুমাত্রই সাইকিয়াট্রিক প্রবলেম বলেই ধরেছিলাম। এখন যখন জেঠিমার ক্ষেত্রে শুনলাম, মানে জেঠিমা যখন, মানে আমাদের বড় মা যখন চলে গেল, তখন শুনলাম আমার শাশুড়ি যেই রকম আচরণ করতো, মানে মারা ধরা, খিমচে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে, মানে তুমি ধরে রাখতে পারবে না। লাস্ট অবধিও আমার পিসি শাশুড়ির কাছ থেকে আমি শুনলাম যে জেঠুকে বলেছে তুই ঝোল, আমি তোকে সাহায্য করছি আচ্ছা ঝুলতে, মানে এই কথাটা অবধিও বলেছে মারা যাওয়ার 2 দিন আগে। আর যে কথা, যে টার্মগুলো আমার শাশুড়ি ইউজ করতো, সেই টার্মগুলো আমার মানে ওই বড় মা ইউজ করতো লাস্টের দিকে। কিন্তু আমি কোনো দিনও আজ অবধিও, মানে বিয়ে হওয়ার পর থেকে আমি কোনো দিনও ওনাকে ঝগড়া করতে শুনিনি। শুধু তাই নয়, আমি যখন অন্য সবাইকেও জিজ্ঞেস করি, দেখুন আমার থেকে তো আমি না হয় আজ 10 বছর হবে ওখানে গেছি, অন্য যে মানে আরও যারা বাড়িতে আছে বা আমার হাজব্যান্ড, সব থেকে বড়ো জিনিস, কোনো দিন ঝগড়া করতে শুনি, মানে জেঠু আর জেঠিমার ঝগড়া হয়েছে এটা ওরা কোনো দিনও শোনেনি। আমার হাজব্যান্ড শুনে একটা কথাই বলল, আমার মায়ের ওপর যে ছিল সে এখন ওখানে চলে গেছে। এবার তার উৎপত্তি কোথা থেকে কেউ জানে না। কিন্তু আমার হাজব্যান্ডরা কিন্তু ছোটোবেলা থেকে ওই বাড়িতেই মানুষ হয়েছে। আমার ননদের ছেলে ছোটোবেলা থেকে অনেক, মানে মানে ছোটো থেকে যতটা মানুষ হওয়ার কথা, শুধু তাই নয়, আমি তো বিয়ের পর ওখানেই দেখেছি। পরবর্তীকালে আমার মেয়ে হওয়ার পরে আমি ওই বাড়িতে গেছি, থেকেছি, আমার মেয়ে ওখানে গেছে, থেকেছে, আমাদের প্রত্যেকটা রান্না পুজো ওখানে হতো, আমরা সব ওখানে ছিলাম, মানে কোনো অস্বাভাবিক আমি কিছু দেখিনি। কিন্তু হ্যাঁ, আমার শাশুড়ি মার রাগ, ওই রকম মানে রেগে গেলে হিংস্রতা, ওইটা কিন্তু বরাবর ছিল। কিন্তু পরবর্তীকালে দেখলাম না ওটা মানে বিশাল আকার একটা ধারণ করেছে, বিশাল বিশাল ওটা। এইবার জানো তো, আমি সত্যি কথা বলতে কি, মানে এই তুগুণ বলো বা তান্ত্রিক, এইগুলো না মানে আমরা ঠিক বিশ্বাস করি না। আচ্ছা, সত্যি কথা বলতে কি, আমি অত্যন্ত ধার্মিক মানুষ, মানে আমি ধর্মটাকে খুব বিশ্বাস করি, কিন্তু আমি ওই ধর্মান্ধ নই, ঠিক আছে? আমি ধার্মিক, ধর্মান্ধ নই, আমি মানে যৎপরা নাস্তিক, মানে আমি আস্তিক মানুষ, নাস্তিক নই। কিন্তু আমি কেউ যদি আমাকে বলে যে ওটা ওই, কিন্তু না, আমি এখন আমার এই ঘটনাগুলোর পর আমার মনে হয় যে না, কিছু না কিছু তো একটা হয়েছে। এবার হওয়ার পরে এই জিনিসটা হয়েছে, এবার সেটা ওই প্রেত চালান গোছেরও কিছু হতে পারে, বা না চালান হলে না মানে আরো অনেক কিছু ক্ষতি হয়ে যেত, মানে শুধু না তার আগেও ওপর দিয়ে যেত, হতে পারে। কিন্তু আর একটা জিনিসও আমি বলি, ক্ষতি যে হয়নি তা কিন্তু নয়। হিসেব মতো দেখতে গেলে প্রথমে আমার শ্বশুর গেল, আমার শাশুড়িকে যদি বের করে ওখান থেকে না আনা হতো তাহলে হয়তো আমার শাশুড়িও চলে যেত। ঠিক তারপর হয়তো আমার ছোটো ভাসুর রোগের কারণে গেছে, ওনার যেহেতু সিরোসিস অফ লিভারটা হয়েছিল, উনি চলে গেলেন। তার ঠিক 1 বছর পরে কিন্তু বড় মা চলে গেল। হ্যাঁ, এটাও ঠিক। তোমরা তো ওই বাড়ি, মানে তোমরা তো ফ্ল্যাটে থাকতে, আমরা ফ্ল্যাটে কিন্তু আছি, আমি কিন্তু কোনোদিনই আর যদি আমরা ও বাড়িতে থাকতাম, আমার একটা দৃঢ় বিশ্বাস যে এই জিনিসটা আমাদের ওপরেও বর্তাতো। আমার তো আবার এটাও মনে হচ্ছে যে ওই যে কানে ফুটা দিয়েছে, এবার কোনোরকমভাবে ওই জিনিসটা বেরিয়ে সেটা আমার ওপর এসেছে নাকি ওইটা বেরিয়ে চলে গেছে, মানে সেই জিনিসটা আমি মানে এখনও অবধি মানে আমি কোনো
মানে আমি কোনো সিদ্ধান্তে এসে পৌঁছতে পারছি না ব্যাপারটা। কিন্তু এরবারও বলে দিই, তারপর থেকে কিন্তু আমার শরীর যে খুব একটা ভালো তাও কিন্তু নয়। আচ্ছা, মানে এটাও কিন্তু একটা ব্যাপার। এবার জানি না, এবার আরও সময় গেলে হয়তো আমি বুঝতে পারবো ব্যাপারটা। আচ্ছা, এইবারে একটা কারণ বলি, হয়তো প্রেত চালান তুমি যেটা বললে ওটা নাও হতে পারে, সেটা আর একটা বাসও হতে পারে, মানে ওখানে বাস, এক্স্যাক্টলি। তার আর একটাও কারণ হতে পারে, আমাদের পাশ দিয়ে খাল যাচ্ছে। খালে তো যত মানে দুনিয়ার পৃথিবীর নোংরা যায় ওখান দিয়ে, কোথাকার কি গেছে, কিভাবে কি অ্যাট্রাক্ট হয়েছে, বাড়ি অতদিন খালি পড়েছিল। এবার ওই যে বললাম খালি বাড়িতে ভূতের বাস, ওটা একটা বিশাল বড় ব্যাপার। এইবার আর একটা ঘটনা, পার্কটার কথা যে বলেছিলাম তোমাকে, পার্কের ঘটনাটা, ওইখান থেকেও জানি না, দেখছি সেটা হতে পারে, তুমি সেটা শুনলে পরে হয়তো বলতে পারবে। 2023-এর কালী পুজোর আমাবস্যা আমাদের বাড়িতে হাঁড়ির লক্ষ্মী পুজো হয়। মানে ওই যে 12 মাসের লক্ষ্মী পুজো হয় না, যেটা 12 মাসে 4 বার পুজো হয় হাঁড়িতে, আমাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। তা যথারীতিভাবে আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেছে। আর এই লাস্ট 2 বছর মানে 23-24 দুটো বছরেই না তোমার ওই মানে খুব তাড়াতাড়ি আমাবস্যাটা পড়ে যাচ্ছে কালী পুজোর দিন। এইবার তাড়াতাড়ি আমাবস্যা পড়ে গেছে আমাদের বাড়িতে, ওই 5:30 পৌনে 6টা নাগাদ তোমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কালী পুজোরও উপোস করি। এবার আমরা দুজনে লক্ষ্মী পুজোটা হয়ে যাওয়ার পরে কালী পুজোর মানে জন্মমিত্রটা তখন খাই না, কালী পুজোটা দিয়ে আসার পরে জন্মমিত্রটা খেয়ে তারপরে বাদ বাকি যা করার করি। তো পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি। তা আমাদের সামনের ফ্ল্যাটে নন বেঙ্গলি থাকে, পাশের ফ্ল্যাটে একটা দিদি এখন থাকে, টিচার দিদি থাকেন উনি, টুম্পাদি বলে। তো যেহেতু দিওয়ালি, ওদের দিওয়ালি হয়, আমাদের কালী পুজো হয় মানে ওই দিনটা। তো এবার আমরা ওই 14 প্রদীপের দিন আমি পুরো ছাদে প্রদীপ দিই, সিঁড়িতে দিই, নিচে সিঁড়িতে দিই, আমাদের পুরো ফ্ল্যাটটাতে দিই, তারপরে বারান্দাতে পুরোটা দিই। তো সেদিনকে এসে পাড়াতে সবাইকে প্রসাদ মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে টিভিটা চালিয়ে আমি সবে বসেছি। এবার বসে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি মেয়েটাকে নিয়ে একটুখানি বারান্দায় যাও না, গিয়ে ওই বারান্দায় 2-4টে তো প্রদীপ দেবে, দিয়ে তুমি চলে এসো। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, ওই যে বললাম পোলের ঠিক উল্টো দিকটাতেই না আমাদের একটা পোল ব্যায়াম সমিতি বলে ক্লাব আছে, জিঞ্জিরা বাজার পোল ব্যায়াম সমিতি ক্লাব। আর ওরা না নিজেরাই প্রত্যেক বছর কালী পুজোতে নিজেরাই প্যান্ডেল করে, নিজেরাই থিমের প্যান্ডেল করে, কিন্তু নিজেরাই। হ্যাঁ, 2023-এ ওদের থিম ছিল 23 ফুট, এই 24 ফুট, তা না হলে 34 ফুটের মা তারা। আচ্ছা, বিশাল বড় মা তারা করেছিল, আর মানে অপূর্ব করেছিল ওটা দেখতে, মানে পুরো মনে হচ্ছে সাক্ষাৎ মা তারা বসে আছে ওখানে। তো এবার সামনে বাড়ি দেবাংশী এসছে, মানে সামনে বাড়িতে ওদের মানে দেবানন্দ ভাইয়ার দুজন বেবি, মানে মেয়ে একটা ছেলে একটা। ছেলেটা হচ্ছে আমার মেয়ের থেকে 1 বছরের ছোট, আর মেয়ে হচ্ছে ও বড়। ওর এবার দেবাংশী আর ওই মানে বাবু এসেছে, ऐसे बोलते चलिए अंकल मैं भी आपके साथ वो कैंडल दे देती थी। अच्छा ठीक है चलो। এবার আমি বলছি বিল্লা এক কাম কর, বিল্লা বলে ফেললাম, মানে ওর নাম আমরা বিল্লা বলেই ডাকি। এবার বলছে, আমি বললাম বিল্লা তুম দেখ के देना इन लोगों का हाथ जल ना जाए। বলছে আচ্ছা ঠিক है आंटी आप बैठिए ना। এবার গেছে, গিয়ে দেখছি কি ওর আসছে না। আমি ঠিক আছে, এবার যাচ্ছে। এবার আমার বোন না বাচ্চাদের সাথে খুব ইয়ার্কি মারে, মানে ও মানে খুব ভালো থাকে আর কি বাচ্চাদের। আমি টিভি দেখছি, তখন ওই হয় না টিভিতে সেদিনকে কালীঘাট, তারপরে দক্ষিণেশ্বরের সব মাদের মানে পুজোর সব প্রস্তুতিগুলো দেখায়। আমি তাকিয়েছি, হঠাৎ দেখছি বিল্লা দৌড়ে এলো, आंटी जल्दी चलिए। আমি क्या हुआ? बिल्ला बैठने दो ना थोड़ा सा। बोलते नहीं 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 चलिए चलिए आप जल्दी चलिए। ডেকেছে। এবার আমি গেছি, क्या हुआ নিচে দেখিয়ে। এবার মোমবাতির আলোতে মা তারাটা অ্যাস্থেটিক লাগছে একদম, মানে সুন্দর দেখতে লাগছে। আমি বাহ ক্যা লাগ রা হ্যায়, আরে নিচে দেখিয়ে। এবার আমাদের বারান্দা মানে আমাদের ফ্ল্যাটের যেই বাউন্ডারিটা শেষ হচ্ছে ঠিক তার পিছন দিকটাতেই না একটা মানে কারখানা পড়ে আছে, যেটা এখন চলে না। বিশাল বড় জায়গায় নোংরা ফোংরা ফেলা হয়, সামনেটাতে জঙ্গল টঙ্গল হয়ে আছে এখন। তা
তা আমি ওই জঙ্গলের মধ্যে দেখছি এরমভাবে। তো বলছে আরে ওয়াহা পার নেই দেখিয়ে। আমি কাহা দেখু? পার্ক মে দেখিয়ে। পার্ক মে মানে পার্কে দেখছি দুটো দোলনা জাস্ট এইরমভাবে দুলছে। আচ্ছা, আমি না মানে মানে হাওয়ার জন্য কি না বলছি আমি না দেখছি দুটো দোলনা এরকম দুলছে, আর আমি না কাউকে কিছু বলিনি, আমি গাছের পাতা দেখছি এরমভাবে যে কোনো গাছের পাতা দুলছে কি না। আমি না দেখছি না। আর 2023-এ কালী পুজো, প্রত্যেকবার কালী পুজোতে দেখবে একটা হাওয়া, ঠান্ডা হাওয়া থাকে, কোনো হাওয়া দেয়নি সেই বছর, একটা গাছের পাতা নড়ছে না। কিন্তু দোলনাগুলো আর নয় যে এলোপাথারি দুলছে, এটা রিদমে কেউ দোলনা খাচ্ছে এরকম একটা ব্যাপার। বাচ্চারা দেখবে দোলনা খেলে হালকা হালকা যেরমভাবে দুলতে থাকে ঠিক সেইরমভাবে দুলছে। ওরা কিন্তু আমার আগে মিনিমাম 10 থেকে 5 মিনিট ওইখানে দাঁড়িয়ে লক্ষ্য করেছে। আমার হাজব্যান্ড ওই মানে 3টে বাচ্চা, আমার মেয়ে আর ওই 3টে বাচ্চাও রীতিমতো, আর আমার মেয়ে তখন 5-এ পড়বে, ওটা 4, আর ওর তখন বোধহয় 10-11 বছর বয়স। এবার প্রথম লক্ষ্য করেছে দেবাংশী, ওই আমাকে এসে বলল। আর আমি না চুপ, আমি ওখানে কোনো কথা বলিনি। আমি ওই গাছের পাতা দেখার পর না আমি শুধু স্টিল দাঁড়িয়ে দেখছি ওটা কতক্ষণ হয়। আর আমি ভাবছি কি কেউ দুলিয়ে দিয়ে চলে গেছে, কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। ও দুলেই যাচ্ছে। আমি নিজে ওখানে আরও 10 মিনিট দাঁড়িয়ে আছি। কেউ যদি দুলিয়ে দিয়ে যায় তো বন্ধ হবে না, ওইরমভাবেই দুলছে, একটা যাচ্ছে একটা আসছে। আমি লাস্টে আস্তে করে বললাম, মিল্লা যাও তোমারে পাপা কো বুলা কে লাও। ওর বাবাকে ডেকে নিয়ে এলো। ওর বাবা এসে বলছে হ্যাঁ কী বলছো তোমরা, ভুলভাল দেখছো। আমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, বেশি কথা বলো না। ওর ঈদ বলছে বেশি কথা বললে যদি পিছন দিকে তাকায় সব কটাকে নিয়ে ওখানে চলে যাবে, কিন্তু তখন কিন্তু খারাপ হয়ে যাবে। একদম একদম চুপ। বাচ্চাগুলোকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে বললাম ঘরে যাও। আর প্রত্যেকটা টাইমে আমরা ছাদে বাজি পোড়াই প্রতিবার। ওইটা দেখার পর আমার হাজব্যান্ড বললো আর দেখতে হবে না, অনেক দেখে নিয়েছো, দুলছে দেখেছো তো, জানলাটা বন্ধ করো। জানলা বন্ধ করলাম, নিচে বাজি পড়বে, চল ছাদে কেউ আর যাবে না। এবার এতগুলো মানুষ তো কোনোদিনও ভুল হতে পারে না। মানে ধরো 20 থেকে 25 মিনিট দোলনাটা কনস্ট্যান্ট দুলছে, তারপরে কি হয়েছে আমরা জানি না। আমরা সব ওই দিককে যত জানলা ছিল আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার আর সাহসই হয়নি ওর পর। এইটাও ছেড়ে দাও, এখনও অবধি ঝড়টার উঠলে আমি জানলার দিকে, মানে জানলা দিয়ে দেখি দোলনাটার দিকে তাকিয়ে দুলছে কি না। মানে মানে এইরকম একটা ব্যাপার। এই কথাটাও কিন্তু আমি আমার ভাড়াটাকে বলেছিলাম, দাদা যেন ওই দিকের দোলনাটা দোলে। বলেছে মেয়েকে কোনোদিন ওই পার্কে নিয়ে যাবে না রাত। ওই দাদাটা না ওই কন্ট্রাক্টারের কাজ করে, ওই চালান রাস্তায়, ওই যে কী বলে রোড রোলার চালায়, জানো তো দাদাটা। বলছে রাত 2টোর সময় ফিরছি, বলছে ঠিক রাত 2টোর সময় দেখছি দোলনাটা নিজে নিজে দুলছে। বলছে আমি ভিডিও করেছিলাম। বলছে দুর্ভাগ্যবশত ওই যে ভিডিও, মানে যে ফোনটা ভিডিওটা ছিল, ফোনটা ওই রোলারের তলায় চলে গিয়ে মানে ফোনটা ভেঙে গেছে। বলছে তাহলে আমি তোমার ভিডিওটা দেখাতাম। আর বিশ্বাস করো তখন যে আমি ভিডিও করব, মানে আমার মাথাতে ওই কথাটাও নেই যে আমি ভিডিও করব। মানে ওটা একটা লাইফ টাইম আমাদের কাছে। মানে আমার একটা মানে 5 বছরের মেয়ে ওই কথাটা, মানে আমি যদি এই শোতে এনে বলাতে পারি, ও বলে দেবে যে কী ঘটনাটা হয়েছিল, পুরো পরিষ্কার বলে দেবে ও, যে ও নিজে দেখেছে যে দুলছে রীতিমতো। মানে এইবার হতে পারে ওই যে কানেকশানটা বলছিলাম তোমাকে আমাদের ওই বাড়ির সাথে, হতে পারে অতদিন ছিল ওইখানে, হয়তো ছিল সেইখান থেকে কোনো রকমভাবে ওই বাড়িতে ঢুকেছে, মানে সেইখান থেকে হয়তো কোনো রকমভাবে হয়েছে, কিংবা হয়তো আগে থেকে হয়েছে, কিংবা হয়তো বাইরে থেকে কোনো রকমভাবে কারুর গায়ে এসেছে। মানে অনেক কিছুই পসিবিলিটিস আছে। আর পার্কে কিন্তু এরকম আমরা ইনসিডেন্ট দেখতে পাই। মানে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছিল, জানি না তুমি দেখেছো কি না, যে ওই দোলনা না, ওই জিম করছে, জিম টাইপের কি একটা জিম করছে, কিন্তু আমি দেখেছি এরকম টাইপের। হ্যাঁ,
ওই জিমের যে টাইপের পার্কে যেগুলো থাকে, ওটা আমি দেখেছি। এবার সেটাই মানে এইগুলো না, ওই আমরা ফোন বা শুনি ঘটনাগুলো, মানে এগুলো যে নিজের চোখে দেখা, শুধু তাই নয়, ওই যে কানে যে ফুটা দেওয়া, মানে এটা যে কোনোদিনও আমার সাথে হবে, মানে এটা আমি কোনোদিনও ভাবতে পারি না এই জিনিসগুলো। তা যাই হোক, আপাতত তো মানে দেখে তো ওই বাড়ির সাথে এটাই। এবার মানে ওই বাড়িটা এখন ঠিক আছে, মানে হ্যাঁ একদম পারফেক্টলি অলরাইট। ওরা এখন, দাদাটা যেটা বললো, কুকুরটাও এখন খুব ভালো আছে, ওর এখন শরীরটা আগের থেকে ভালো হয়েছে, দাদারাও ঠিক আছে। তা জেঠিমা তো এখন চলেই গেছে, ওই এখন জেঠু আর আছে, মানে ওই বৌদি এখন ওখানে আছে। আমি বৌদিকে বলেও এলাম যে একটু সাবধানে থেকো, কেননা দেখো এখন যেহেতু জেঠিমা ওই জিনিসগুলো এখন ওই জায়গাটাতে আর নেই, এটুকুনি শিওর যে আমাদের ওই বাড়িতে নেই। এবার সেটা কোথায় আছে সেইটাও একটা বিশাল বড় একটা ব্যাপার। এবার জানি না, সেটা ভালো থাকলেই ভালো হয়। আচ্ছা, এইবার যে ঘটনাটা বলবো, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ঘটনা। আচ্ছা, এটা এবার আমি ফ্ল্যাটের ডেসক্রিপশনটা আগে দিই যাতে বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, আমাদের ফ্ল্যাটটা না ওই কমপ্লেক্স গোছের না, মানে একদম নিপাট, মানে বাড়ি যাকে বলা হয় আর কি। আমাদের 3টে ফ্লোর, নিচের একতলাতে হচ্ছে 4টে ফ্যামিলি থাকে, দোতলাতে হচ্ছে পুরো ল্যান্ডলর্ড যিনি ছিলেন তাদের পুরো ফ্লোরটা তাদের, আর 3তলাতে হচ্ছে 3টে ফ্যামিলি। 3টে ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি আমরা। আচ্ছা, এইবার হচ্ছে 3তলা যেটা বলি, তার উপরে ছাদ, ঠিক আছে। 3তলার যে ব্যাপারটা, 3তলাতে একটা পুরো লম্বা পার্টটাতে আমরা থাকি, আর উল্টো দিকের পার্টে ওই যে দেবানন্দ ভাইয়া বলছিলাম, মানে যার মেয়ে আমরা দেখেছিলাম আর কি দোলনার ব্যাপারটা, ও। আর পাশে তখন আমাদের ফ্ল্যাটের পাশে তখন মেস ছিল, মেসে 6-7টার মতো তখন ছেলে থাকতো। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমাদের ফ্ল্যাটটা ভীষণ মানে অন্যান্য ফ্ল্যাটের মতো না। আমাদের ফ্ল্যাটের কালচারটা পুরো ফ্যামিলি কালচার, মানে ফ্যামিলি একদম সবাই, মানে সবার কিছু হলে সবাই আমরা, মানে আমাদের বন্ডিংটা খুব ভালো ফ্ল্যাটের, মানে একদম পুরো পরিবারের মতো আমরা থাকি। প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করি। এবার আমার বিয়ে হয়েছে 2015 সালের ডিসেম্বর মাসে, ঠিক আছে। আমরা আগেও যেরকম বললাম যে আমি মানে একেবারে বৌভাতের দিন থেকেই রাত্রি যাপন যাকে বলা হয়, মানে আমরা ঘুমাতে ওই বাড়িতেই আসতাম, মানে ফ্ল্যাটেই আমরা ঘুমাতাম। সকালবেলা খাওয়া দাওয়াটা ও বাড়িতে হতো, তারপর থেকে আমরা এই বাড়িতে ঘুমাতাম, ঠিক আছে। এইবার আসার পর থেকে কিন্তু আমরা কোনো রকম কোনো প্রবলেম কিছু নেই, সুন্দর বাড়ি। আর এইবার একটা বলে রাখি, আমাদের ফ্ল্যাটের ঠিক পাশে, মানে দক্ষিণ দিকে আমাদের ফ্ল্যাটটা পুরোটা হচ্ছে, মানে কীরকম বলো তো, পূর্ব থেকে সূর্য উঠবে, একদম পশ্চিমে সূর্য গিয়ে অস্ত যাচ্ছে, মানে পুরোটা আমার ফ্ল্যাটটা পায়। আচ্ছা। আর এদিকে দক্ষিণ দিকটা, মানে আমাদের উত্তর দিকটা আমাদের পুরোটা ব্লক, ঠিক আছে। উত্তর দিকে আমাদের দরজাটা, আর দক্ষিণ দিকটাতে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আছে একটা, যেটা এখন আর কোনো কিছু হয় না, পড়ে আছে। মানে আমি আমার বিয়ে যবে থেকে হয়েছে আমি তবে থেকে দেখছি ওটা বন্ধ, নোংরা আগাছা জমে গেছে, ওরা মাঝে মধ্যে কাটায়। আমাদের এখান থেকেও বলা হয় পৌরসভা থেকে পরিষ্কার, আমরা উপর থেকে মাঝে মধ্যে পরিষ্কার করানোর জন্য এবার আগুন টাগুন ধরিয়ে দেওয়া হয়, কারণ নোংরা ফোংরা তো আমরা না ফেললে কি হবে, আশেপাশ থেকে ফেলে দেয়। আর যে কোনো নোংরা জায়গাতেই জানবে যে উপদ্রব কিন্তু তেনাদের থাকেই থাকে, যাই বলো আর তাই বলো। আচ্ছা, ওটা একটা আলাদা পার্ট। এইবার 2017 সাল, আমার মা তখন না একটু অসুস্থ ছিল, তার জন্য আমাকে বেহালা বাড়ি, মানে আমার বাপের বাড়িতে যাতায়াত করতে হতো। শেষের দিকটাতে তখন কত হবে, ওই নভেম্বর ডিসেম্বর মাসে, ওরম আমার ঠিক খেয়াল পড়ছে না, হঠাৎ দেখছি ছাদে আওয়াজ হচ্ছে, দৌড়াচ্ছে এমনি, দুপুরবেলা কিন্তু, রাতে নয়, মাঝরাত নয়, দুপুরবেলা দৌড়াচ্ছে। আমরা না পাত্তা দিতাম না অতটা, কেননা নিচে তখন আমাদের ইচ্ছে বলে একটা বাচ্চা থাকতো। ওর তখন, আমার মেয়ে এখন যেরকম 5-6 বছর বয়স, ওর ওরকম বয়স ছিল। তা
আমরা ভাবতাম জামা কাপড় ওর মা দিদা এরা তুলতে এসছে, তার সাথে বাচ্চা হয়তো দৌড়াচ্ছে। আর ওই যে বললাম আমাদের ফ্ল্যাট যেহেতু ফ্রেন্ডলি, মানে ওরকম কমপ্লেন আমাদের কোনো রকম কোনো ব্যাপার নেই। এবার একদিন কি হলো, মানে তখন সবে ঘুমটা এসেছে, 3:30 এরকম বাজে, মারাত্মক দৌড়াচ্ছে। আর আমি প্রথমেই বলে রাখি আমাদের ফ্ল্যাটে কিন্তু কোনো কার্নিশ বলে কিছু নেই। এইবার মনে হচ্ছে না সেই কার্নিশ থেকে বাচ্চা পড়ে যাবে যেরকম দৌড়ায়, ঠিক সেই রকম দৌড়াচ্ছে। এবার দৌড়ানোর পর আমি মানে হয় না, তুমি একটা টাইমের পর কিন্তু তুমি বিরক্ত হবেই, সে যেরকমই হোক। এবার আমি হাজব্যান্ড বলে একটু যাবে ওপরে দেখে এসো না, একটু বলো না যাতে না দৌড়ায়। গেছে, গিয়ে দেখছে কেউ নেই, ও বললো মনে হয় নেমে গেছে জানো তো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে শুয়ে পড়ো। তারপর দেখছি সন্ধেবেলাও দৌড়োয়। দেখলাম না ব্যাপারটা স্বাভাবিক না, কেননা যখনই যাই সাথে কেউ থাকে না। কেন যখন দৌড়চ্ছে আমি সঙ্গে সঙ্গে যাচ্ছি, কেউ না কেউ তো থাকবে সাথে, কেউ নেই কোনো রকমভাবে, কোনো টাইমেই কেউ নেই ওই টাইমটাতে। এবার আমাদের সাথে বাবাকে এই কথাটা আমি বললাম আমাদের বাড়িতে। বাবা বলছে যে যত সব তোদের ভুল ভাল, যত সব ভূতের সিনেমা দেখিস, দেখে এই সব মাথাতে আনিস। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি বাবাকে বললাম তাহলে কী করতে বলছো? বললো কিছুই করতে হবে না। এবার বাবা এসছে, বললো গঙ্গা জল দে, বলে গায়ত্রী মন্ত্র পড়ে সাদা গোটা ছাদটাতে ওই গঙ্গা জল পড়িয়ে দিয়ে গেল। দিয়ে সেদিন সন্ধেবেলাও আওয়াজ, আমি বাবা গায়ত্রী মন্ত্রে কাজ হয়নি গো, আবার আওয়াজ হচ্ছে। বাবা বলছে যাক আওয়াজ করুক, তুই ছাদে যাবি না। আমি আচ্ছা ঠিক আছে হলো। এবার আওয়াজটা তো আমার মাথায় আছে, এবার কেউ শুনতে পাচ্ছে না পাচ্ছে, আমরা ওপরে যে কজন আছি তারা তো শুনছি রে বাবা, মানে ওই ছেলেগুলো। আর আমাদের সামনে ওই মানে দেবাংশীর মা রিঙ্কুদি, ও না অত বিশ্বাস করে না, শুনতে পেয়েও বিশ্বাস করছে না অতটা। এইবার সরস্বতী পুজো হলো, আমাদের সরস্বতী পুজোটা তখন ছাদে হতো। এবার হোম টোম হয়, হোম যজ্ঞ হচ্ছে। আমি ভাবলাম কি হোম যজ্ঞ হলে তো মানে যাই হোক একটা বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে, মানে তার তো একটা পজিটিভ এফেক্ট আছে রে বাবা। এবার আমি তখন ঠাকুরমশাইকে বললাম কি আপনি একটুখানি চতুর্দিকে শান্তির জল ছড়িয়ে দিন না, এরকম ব্যাপার হচ্ছে। সে শান্তির জল ছড়িয়েছে, হবার পর বেশি দিন নয়, 1-1.5 সপ্তাহ হয়তো, তখন কিন্তু 2018 পড়ে গেছে, 1-1.5 সপ্তাহ হয়তো এরকম বন্ধ টন্ধ ছিল। 2018-তে তুমি যদি গুগল করো দেখতে পাবে পিঙ্ক মুন হয়েছিল। পিঙ্ক মুন তার সঙ্গে চন্দ্রগ্রহণ ওই দিন একই সঙ্গে হয়েছিল। বিশ্বাস করবে না সেই টাইমে, হ্যাঁ এর একটা কথা বলে রাখি, ওই যে টাইমটা যে এক্সেসিভ দৌড় হচ্ছে, দোতলাতে কেউ নেই। জেঠিমারা ব্যাঙ্গালোর গেছিলো তখন, বাবুদা মানে জেঠিমার যে ছেলে বাবুদা আর একটা ফ্ল্যাট, মানে বাবুদা বাড়ি নিয়েছিল ওখানে, মানে গৃহপ্রবেশ ছিল বলে ওরা প্রায় 1.5 মাস না 2 মাস ছিল না এখানে। আর ওই টাইমেই দেবানন্দ ভাইয়েরা পুরী গেছিলো, আর ছেলেগুলো তো অফিস যেত অ্যাজ ইউজুয়াল, ওরা রাত্রি 8:30 9টার আগে ফিরতো না। আর আমার হাজব্যান্ডের সেলসের জব, ও রাত্রি 9টা 9:30 10টার আগে ফিরতো না, মানে পুরো 2টো ফ্লোর মিলিয়ে আমি একা পুরো। এবার ওই দিন মানে ওই যেদিনকে চন্দ্রগ্রহণ হলো তখন কটা বাজে, 6:30 7টা বাজে, গ্রহণটা স্টার্ট হয়েছে, দৌড়ানো শুরু হলো। মনে হচ্ছে মাথার ওপর থেকে দৌড়চ্ছে, এই সাইড থেকে দৌড়চ্ছে। আর বললাম আগে কার্নিশ কিন্তু নেই, মনে হচ্ছে কার্নিশের ওপর থেকে মানে দৌড়াচ্ছে কি দু 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 করে, আর সে বাচ্চা দৌড়লে যেরকম একটা আওয়াজ হয় ঠিক সেম, সাংঘাতিক দৌড়চ্ছে। মানে না মনে হচ্ছে মানে ছাদ এবার ভেঙে পড়ে আসবে তোমার মাথাতে। এবার না একটা টাইমে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, মানে আমি না অস্থির হয়ে গেছি পুরো একেবারে, মানে এতটা ইরিটেটিং লাগছে ওই টাইমটাতে। আমি আর কিছু মানে ভূত কি প্রেত কি মানুষ আমি আর কিছু ভাবিনি। আমি শটাং দরজাটা খুলে, মানে কে কি আমাকে বলে রেখে দিয়েছে যে তুই ছাদে যাবি না, আমার মাথায় কিছু নেই তখন। আর আমি দরজাটা খুলে, আর একটা কথা বলি, তখন আমাদের ছাদে কোনো আলো ছিল না, সিঁড়িতেও কোনো আলো ছিল না, ছাদের সিঁড়িতে। আমি সোজা উঠে ছাদে, একদম সোজা ছাদে গিয়ে দেখছি কেউ নেই, গ্রহণ চলছে, পুরো ছাদ ফাঁকা। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম
কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু নেই। নেবে চলে এলাম, এসে না শান্ত হয়ে শুধু বসেছি, দেখলাম আর কোনো আওয়াজ নেই। পুরো সেই ঝড়ের পর একটা ঠান্ডা আবহাওয়া হয়েছে, পুরো সেই রকম আর নিস্তব্ধ পুরো। আমার কিন্তু একটুও ভয় লাগা বা হওয়া আমার কিন্তু কিচ্ছু হয়নি, কোনো সেনসেশন বা কিচ্ছু না। মানে তখন আমার কিন্তু কোনো একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে ছাদে কেউ আছে। অথচ আমি যখন উঠছি তখনও রীতিমতো দৌড়চ্ছে ছাদে। আমি কিন্তু শুনতে শুনতে উঠেছি জিনিসটা। ওইটা গেল। আমি আমার হাজব্যান্ডকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে, আমার হাজব্যান্ড তো মানে শুধু গালাগালি দেওয়াটা বাকি রেখেছে, তুমি ছাদে উঠেছো কী কারণে? আর আমার মানে যেখানে বারণ ছিল। আর তার আগে আমাকে ওই মেসের, এবার মেসে যেহেতু ছেলেগুলো ছিল, তার মা বাবার ফ্যামিলিরা আসতো, তার আগে আমাকে বলতো। আর আমার বাড়িতে না তখন আমার বাপের বাড়িতে ওই টাইমটাতে খুব সম্ভবত কোনো অসৌচ ছিল বলে গোপাল আমাদের বাড়িতে ছিল। এবার তখন আমাকে বলেছিল যে অনেক সময় গোপাল থাকলে এই জিনিস হয়, কিন্তু আমি দেখলাম গোপাল চলে গেছে তারপরেও এই জিনিস হচ্ছে। আবার এটাও আমাকে বলেছিল যে কনসিভ করার আগে এই জিনিস হয়। আচ্ছা, এটা আমি পরে বলছি একটা জিনিস। তো সবই ঠিক আছে, মেনে নিলাম। এই কথাটা আমি বললাম যে না, এখন জল মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে, নিচে আমাকে জানাতেই হবে, কেননা সহ্য করা যাচ্ছে না ব্যাপারটা। নিচে হয় না, প্রত্যেকটা ফ্ল্যাটের একটা মাথা থাকে। তো আদিকান্ত কাকু বলে আমাদের একজন আছেন, এবার ওনাকে জানানো হলো যে কাকু আমার হাজব্যান্ড জানালো কাকু এই ব্যাপার। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কি বলতো, আমার হাজব্যান্ড কিন্তু ওপাড়ায় সবার সাথে থাকে, মানে ছিল। এবার যেহেতু ও একটু ইন্ট্রোভার্ট, ওর থেকে বেশি সবার সাথে আমার পরিচয়, মানে সবার সাথে কথাবার্তা গল্প আলাপ, আমি সবার সাথে একটু বেশি কথাবার্তা বলি। তো এবার তখন সবে বিয়ে হয়েছে, যেহেতু অত তো কথাবার্তা কিছু হতো না। এবার বলছে, দূর, তোমার বউ সারাদিন একা থাকে, কি বলতে কি শুনেছে। বলছে কাকু আমিও তো শুনছি সেম জিনিস, ও একা শুনছে তা কিন্তু নয়, আমরাও শুনছি। আর নিচে আমাদের আর্মি কাকু থাকে। এবার আমি আর্মি কাকু বউকে, জানো কাকিমা, আর তুতুন থাকে মানে ওনার মেয়ে, আমি জানিস এই আওয়াজ হচ্ছে। তখন তুতুন বলছে, ও বৌদি আমিও না রাত্রিবেলা করে আওয়াজ পাই, কে দৌড়চ্ছে। এবার কোথা থেকে আওয়াজ হয় বৌদি, বিশ্বাস করো আমি তো সারা রাত পড়ি, ঠুকঠাক ধুমধাম কোথা থেকে আওয়াজ হয় বুঝতে পারি না। এবার আমি তখন বললাম যে না, এটা আমি দেখেছি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি যখন পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়তে যেতাম আমাদের ঠাকুরপুকুরের ওখানে, প্রত্যেক দিন একটা পার্টিকুলার টাইম ছিল হামানদিস্তের আওয়াজ হতো ফ্ল্যাটে। স্যারের ফ্ল্যাটে কোথা থেকে হতো কেউ জানে না। যেই আমরা লিখতে বসতাম, এবার সবাই বসতে, এবার তখন কি আর কি ছলে জিনিসগুলো নেওয়া হতো। এবার ওই সেই হামানদিস্তের আওয়াজ হতো, আর আমরা বলতাম ভূত মশলা বাটছে। আচ্ছা, ওই আওয়াজ। আমরা মানে এই ব্যাপারগুলোর সাথে না, মানে হ্যাঁ মানে ক্যাজুয়াল এই জিনিসগুলো, তখন এইগুলো মজায় যেত। এবার আমি ওকে বলছে না, তখন আমাকে বলছে, বৌমা তুমি ছাদে উঠো না, তুমি খুব ভুল করেছো সেদিনকে ছাদে উঠে। এবার আমি বললাম না, আমি তো ভুল করেছি। বলছে কেন উঠতে গেলে ছাদে তুমি শুধু। এইবার এই জিনিস হওয়ার পর এবার পরের একদিন আমরা ওই বাড়িতে খেতে গেছি, রাত্রি তখন 10:30-11টা বাজে। আমাকে তখন পাশের মেসের ছেলেগুলো আমার বরকে ফোন করেছে যে দাদা টেকা যাচ্ছে না, সাংঘাতিক আওয়াজ হচ্ছে তখন ছাদে। তখন আমার হাজব্যান্ডকে আমি বললাম, এইবার নিচে যতজন আছে সবাইকে ওপরে তোলো, আমি ভুল শুনছি না কে ভুল শুনছে, আজ আমি সবাইকে শোনাবো। এইবার গিয়ে আগে ওরা আবার নিচে সবাই না আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ওরা মানে 3 তলার 1 তলার মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। ওরা যতটা মানে আর্লি রাইজার, আমরা ততটা লেট রাইজার, মানে এরকম একটা ব্যাপার। এবার ফোন করে আগে থেকে বললো কাকু ঘুমাবেন না, আমরা আসছি বলে আমরা তাড়াতাড়ি ওই বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ি থেকে খেয়ে ফ্ল্যাটে এলাম। আসার পরে তখন কাকুকে বলা হলো যে এবার কাকুকে সঙ্গে করে নিয়ে আমরা উপরে উঠেছি। আর্মি কাকু আর তখন ওঠেনি ওপরে, আর নিচে ওই যে বললাম ইচ্ছে মানে একটা বাচ্চা মেয়ে ছিল, ওর মামাকে আর ওর বাবাকে বলা হলো যে আপনারা উপরে আসবেন। এবার কাকু এসে মানে আদিকান্ত কাকু এসে আমাদের রিজন দিচ্ছে, নিচে মনে হয় ইচ্ছে লাফাচ্ছে, সেইটা আমরা উপরে শুনতে পাচ্ছি। আমি বলছি কাকু এটা ঠিক কীরকম রিজন হয়, লোকে ছাদে লাফালে নিচে শোনা যায়, নিচে লাফালে আমি ওপর থেকে কী করে শুনবো? আর আমি শুনিনি, ওরা শুনেছে।
এবার সে এবার বসেছে আমাদের বেডরুমে, মানে পাশের ঘরটাতে বসেছে, সে তো বসে আছে, সে আর নড়েনি আওয়াজ শুনে, সে কিন্তু শুনতে পাচ্ছে আওয়াজটা। এইবার তো সে মানে মারাত্মক, মানে ওই যে সেদিনকে যেরকম লাফাচ্ছিল মানে গ্রহণের দিন ঠিক সেই রকম। এইবার ইচ্ছের মামা আর ইচ্ছের বাবা ওরা একটা প্ল্যান করলো, ওরা বলল যে আমরা সিঁড়িতে গিয়ে দাঁড়াচ্ছি, আর তোমরা একটা কাজ করো, তোমরা 5টা ছেলে মিলে একা কেউ যেও না, 4-5 জন মিলে ছাদে যাও, গিয়ে তোমরা আগে ছাদে দেখে এসো, আর আমরা দাঁড়াচ্ছি দেখছি তারপরেও আওয়াজটা হয় কি না। ওরা ছাদে গেছে, যা হয় কম বয়সী ছেলে মেয়ে গেছে, মানে ছেলেরা গেছে ছাদে, আমার হাজব্যান্ডও গেছে, গিয়ে কী করেছে, ইচ্ছে করে তাকে ভেঙাবে বলে জোরে জোরে পা ঠুকে ঠুকে হেঁটে এসেছে। হেঁটে তো নেবে তো এসেছে, তারপর যে আওয়াজটা হচ্ছে মানে ওটা নেওয়া যাচ্ছে না, মানে তুমি বসে থাকতে পারবে না ওখানে। মানে সে ভূমিকম্প হলে মানে সে মানে মাথা টাথা মনে হচ্ছে সেই মানে এবার ভেঙে পড়ে যাবে পুরো একেবারে। মানে যা ওরা যতটা জোরে হেঁটেছে তার 5 গুণ জোরে জোরে পা ফেলে ফেলে হাঁটছে ওরা নেবে আসার পর। আর সেটা নিচে দাঁড়িয়ে, ওপর থেকে নিচে ইচ্ছের বাবারা তখনও আওয়াজ বন্ধ হয়নি, নিচে নেবে এসে বলল ছাদে কেউ নেই, তখনও কনস্ট্যান্ট আওয়াজ হচ্ছে। নিচে যখন নেবে এসে বলছে ছাদে কেউ নেই, নিচে আওয়াজটা কিন্তু তখনও চলছে, এরকম আধ ঘন্টা চললো কনস্ট্যান্ট। তারপর যখন আওয়াজটা বন্ধ হলো কাকু তো নিচে নেমে গেল, নেমে যাওয়ার পর পরের দিন যখন উঠছে তখন কাকিমাকে সঙ্গে করে নিয়ে ওপরে উঠেছে। সেটাও গেল। আচ্ছা, এইবার ওটা হলো, এটা বন্ধ করা হয়েছে আওয়াজটা, আমরা বন্ধ করেছিলাম আওয়াজটা। সেটা হচ্ছে ওই যে মেসের ছেলেগুলো, তার মধ্যে একজন ছিল টিটু বলে, আমরা ওর মাকে বলেছিলাম, মানে ওকে বলেছিলাম যে কাকিমাদের, মানে ওদের সবাইকে বলেছেন দেখ আমাদের কাউকে আমরা চিনি না, এরকম কিছু নেই, তা চেনাশোনা নেই, তা একটুখানি বলবি যদি কেউ থাকে। তা ওর মা ওদের পূর্ব মেদিনীপুরে বাড়ি, হেড়িয়া বলে জায়গা আছে পূর্ব মেদিনীপুরে, হেড়িয়াতে ওইখানে মা কালীরই কোনো ভক্ত টক্ত সাধক টাধক কেউ ছিলেন, ওইখান থেকে একটা মাদুলি এনে দিয়েছিলেন। প্রথমে তো ওকে মাদুলি দিয়েছিল, ওখান থেকে একটা মাদুলি এনে দিয়েছিল। সেই মাদুলিটা বলেছিল যে বৌদি ছাতের সাথে ওই হয় না আমাদের কি বলতো ওই সিঁড়ি থেকে উঠে মাঝখানটাতে ফ্যান লাগানোর জায়গা আছে, হ্যাঁ আংটাগুলো করানো আছে, এবার ওই এসগুলো আর কি এসগুলো ঝোলানো যে জায়গাগুলো থাকে, এবার বলেছিল ওখানে। এবার আমার বাবাই ব্রাহ্মণ আছে, এবার উঠে বাঁধতে পারবে না, এবার পা ভাঙা। আমি বললাম তাহলে অত দরকার নেই, ওই টাচে থাকলেই হবে, যদি যাওয়ার হয় যে সে এমনিই চলে যাবে, থাকবে না। ওই মাদুলি জল করে গোটা ছাদে ছড়ানো হয়েছিল, ছড়িয়ে পুরো মাদুলিটাকে একদম প্যাক করে এখনও অবধি সেই মাদুলি আমার ঠাকুর ঘরে রাখা আছে, এখনও অবধি ঠাকুর ঘরে রেখে দেওয়া আছে সেই মাদুলি। কিন্তু তারপর থেকে আজ অবধি কোনো আওয়াজ বলো কিচ্ছু কিন্তু ওইখানে আর হয় না। কিন্তু হ্যাঁ এইবারেও একটা কথা বলি, আওয়াজ হতো সব হতো, কিন্তু কোনো দিনও কারোর কোনো রকম কোনো ক্ষতি করেনি, কোনো দিন নয়। আচ্ছা প্রসঙ্গত এবারেও একটা কথা বলে রাখি, 2017 সালে, এটা আমাদের ধারণা, একটা অনুমান করেছি আমরা, 17 সালে আমাদের পাড়ায় অনেকে মারা যায় ওই টাইমটাতে, মানে আমি নাম বলবো না, যাই হোক 17 সালে দুজন একদম ইয়াং দুটো, মানে একটা কাপল, প্রথমে জুন মাসের দিকে হাজব্যান্ডটা সুইসাইড করলো, তারপর অক্টোবর মাসের দিকে কালী পুজো ভূত চতুর্দশীর দিন ওনার ওয়াইফটা সুইসাইড করলো, তারপরে আর একজন এমনি উনি অসুস্থতার জন্য মারা গেলেন। আমাদের অনুমান ছিল হয়তো সেই রকম কোনো কারণেও হয়তো হতো, কারণ ওই টাইমটাতে না আমাদের পাড়াতে বেশ ঘন ঘন বেশ কয়েকজন মারা গেছিলো, আর যেহেতু ফ্যাক্টরিটা একদম মানে ফাঁকা পড়ে আছে ওটা অনেক দিন ধরে, আর নোংরা জায়গাতে তো থাকবেই, তো এইরকম একটা ব্যাপারও ছিল। আর শুধু তাই নয়, আমি একটা জিনিসও দেখেছি, আমি না মানে আমার বিয়ে হওয়ার পর যবে থেকে আমি ওই ফ্ল্যাটে এসেছি, মানে কোনো না কোনো রকমভাবে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি, মানে অসুস্থতা কিন্তু আমাকে ছাড়ে না। আর একটা জিনিস যেটা বলার ওই ফ্ল্যাট সংক্রান্তই, গন্ধ, আমরা তো জানি যে নেগেটিভ আর পজিটিভ এনার্জির সাথে কিন্তু গন্ধটা অনেকভাবে রিলেটেড, ভালো জিনিসে ভালো গন্ধ, খারাপ জিনিসে খারাপ গন্ধ কিন্তু থাকে।
আমি এখানে 2-3টে ছোট ছোট ঘটনা বলবো। সেটা হচ্ছে 1 নম্বর, যখন আমার ওই 2023 সালে শেষের দিকে জানুয়ারি, আমি কেন, মাসটা শীতকাল ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, জানলা দরজা পুরো বন্ধ। ওই টাইমটাতে মঙ্গলবার আমি ঘুমাচ্ছি, আর আমার একটুখানি স্বভাব আছে, মানে আমি ভীতু নই, আমি তো একা ওপরেই চলে গেছিলাম, যাই হোক আমি ভীতু নই, কিন্তু মানে আমি ওই রাত্রিবেলা বাথরুমে গেলে আমার হাজব্যান্ডকে তাও বলি তুমি দাঁড়িয়ে থাকো, আমি কিন্তু ভীতু নই। যাই হোক, আমি তুমি দাঁড়াও আমি আসছি বলে বেরিয়েছি। মঙ্গলবার আমাদের নিরামিষ খাওয়া হয়, ঠিক আছে। বেরোতেই আমাদের ডাইনিং ড্রয়িংটা অনেকটা বড়, দেখছি আঁশটানি গন্ধ বেরোচ্ছে, ডিম ভাজার আঁশটানি গন্ধ। জানলা দরজা, কিন্তু রান্নাঘরেরও কোনো জানলা খোলা নেই, আঁশটানি গন্ধ বেরোচ্ছে, সব বন্ধ। গন্ধ শুকে আমার বর বললো এটা কি হলো। আমি বললাম দাঁড়াও আসছি বলে বাথরুম থেকে আসার পরে বললাম গঙ্গা জল ছেটাও। আর আমার ঠাম্মা একটা কথাই বলে, আর আমাদের বাড়িতেও, মানে আমি সকাল সন্ধে পুজো করার আগে গঙ্গা জল ছেটাই, মানে সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগে সারা বাড়িতে আমাদের গঙ্গা জল ছেটানো হয়। আর আমি মানি যে গঙ্গা জল মানে সব কিছু থেকে আমাদের প্রোটেক্ট করে, এটা নিজের বিশ্বাস আমার। সে করুক আর চাই নাই করুক, এটা আমার বিশ্বাস, পরিষ্কার কথা এটা। তা যাই হোক, গঙ্গা জল ছেটানো হলো, শুয়ে পড়া হলো। ঠিক তার 1 সপ্তাহ পরে আমি ওই যে বললাম, আমি সব কিছু ওই রাত্রিবেলা বসে বসে ফোন টোন ঘাঁটছি। আমার মেয়ে সেদিনকে ঘুমায়নি, আমার বর ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার মেয়ে আর আমি, তখন স্কুল টুল ছিল না, কিছু একটা ছুটি টুটি কিছু একটা ছিল ওই টাইমটাতে। এবার আমার মেয়ে উঁকি মেরে দেখছে আমি ফোনে কি দেখছি। হঠাৎ আবার আমার নাকের সামনে কিন্তু গন্ধটা ঘুরছে। এটাও বলে দিই, দরজা বন্ধ, শোয়ার ঘরের দরজাও বন্ধ, মশারি টাঙানো। আমার মেয়ে আমাকে বলছে এই রাত্রির 1টা-1:30 নাগাদ কে রান্না করে? পেঁয়াজ রসুন আদা কষার অসম্ভব চড়া একটা গন্ধ বেরোচ্ছে। আর সেই গন্ধটা কিন্তু মানে আমরা কি করি, আমি ধরো সন্ধ্যেবেলা রান্না করলাম, সেই গন্ধটা দরজা জানলা বন্ধ থেকে গেল, ঘুরছে পুরো গন্ধটা, মানে এক জায়গায় যে আছে তা কিন্তু নয়, একবার আমার সামনে একবার ওর সামনে, এরমভাবে গন্ধটা ঘুরছে। আমি বলছি এবার আমি না প্রথমে গন্ধটা পেয়েছি, আমি কিছু বলিনি, আমি ভাবলাম হতেই পারে, থাকতেই পারে। এবার দেখছি মানে ও পাচ্ছে গন্ধটা, এবার অত বাচ্চা সে তো ভুল বলবে না কোনো দিন। এবার আমি না জিনিসটা নিয়ে আমি আমার হাজব্যান্ডকে ডাকছি, এই যে পেঁয়াজ রসুন আদার গন্ধ বেরোচ্ছে। বলছে দুজনের কোনো কাজ নেই, রাত্রিরে ফোন দেখছে আর উল্টোপাল্টা কাজ করছে, আর ও তো ঘুমোচ্ছে। আর কয়েক সেকেন্ড পর আমাকে বলছে না বেরোচ্ছে গন্ধটা। উঠে বসে পড়েছে, বসে পড়ে প্রথমেই আগে হনুমান চালিসা চালিয়ে দিয়েছে, ফাস্ট চালিয়ে দিয়ে, কারণ এই এক্সপিরিয়েন্স ওর আগে হয়েছে, চালিয়ে দিয়ে আমাকে বলছে কি করব। আমি ওই যে কাজ, একটাই কাজ আছে আমাদের। লাস্টে আমি গেলাম, গিয়ে কর্পূর নিলাম, নিয়ে গঙ্গা জলের সঙ্গে মেশালাম, মিশিয়ে ভালো করে সেটাকে সারা বাড়িতে আবার ছেটালাম, ছিটিয়ে লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে শুলাম। আর এই গন্ধটা কিন্তু ওরকম কোনো ব্যাপার নয় যে স্পেসিফিক্যালি ওই দুটো টাইম না। আমরা যখন আগেও থাকতাম তখন আমাদের ঘরে এসি ছিল না, একদম বিয়ের প্রথম রাত্রির 1:30 ওই, আর আমাদের কী বলো তো, ওই কারখানার ওদিকটাতে কারুর রান্নাঘর নেই, রাত্রির 1টা-1:30 ভাত ফোটার ফ্যানের গন্ধ বেরোচ্ছে, আলু ভাজার গন্ধ বেরোচ্ছে, রাত 1:30-2টো এরকম বাজে। আর আমার বর বলতো ওই যে রান্না শুরু হয়েছে। শুধু সেটাও না, একদিন হয়েছে, বর্ষাকালে হয় না এসি টেসি লাগে না, হালকা গরমও থাকে, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। কারখানার ওদিকে জানলা খোলা, আমার মেয়ে কারখানা মানে হাওয়া লাগবে বলে ওকে জানলার ওদিকটাতে শুয়েছি, আর আমি জানলার পাশটাতে মানে ওর পাশটাতে শুয়েছি বিছানায়। তীব্র পচা গন্ধ বেরোচ্ছে, ঘুমন্ত আমি বুঝতে পারছি, তীব্র পচা গন্ধ। আর আমি এতদিন আছি ওখানে, কোনো দিন ওইখান থেকে কোনো রকম কোনো গন্ধ পাইনি। আমি না শুধু ঘুমন্ত ঠাকুরের নাম করছি, আর আমি না এরমে বাঁ হাত দিয়ে ওর হাতটাকে চেপে ধরে আছে। কতক্ষণ গন্ধ স্টে করেছে আমার মনে নেই, শুধু ঠাকুরের নাম করে যাচ্ছি। তারপর থেকে আমি ওই যে জানলা বন্ধ করে, আমি গরমে ঘেমে যা, এসি চলুক তাও ভালো, আমি জানলা খুলে কোনো দিনও শোয়াবো না। এবার আমি জানি না ওই ফ্ল্যাটের মানে
কোনো দিন কারোর কিন্তু কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি, কিন্তু এই গন্ধগুলো কিন্তু আসা যাওয়া করে। আর আমি এখনও অবধি এই ব্যাপারটা আমি খুব মেনে চলি। শনি মঙ্গলবার আমার মেয়েকে সন্ধেবেলার পর থেকে আমি কোনোদিনও ছাদে নিয়ে যাই না, কোনো দিন না। হাওয়া বাতাস হয়তো কিছুই লাগবে না, কিছুই হবে না, কিন্তু আমি এই জিনিসগুলো মেনটেন করি এখনও অবধি। এই হচ্ছে ব্যাপার। আপাতত ফ্ল্যাটে গন্ধ টন্ধ সব শেষ হয়েছে। এখন তো এই করা হয়েছে ক্রিয়া একটা ওর জন্য। হ্যাঁ, ওটা আছে, ওটা তো তখন থেকে মানে ওটা আছেই, তারপরেও গন্ধ পেয়েছি, মানে গন্ধ চলছে, ওটা যাতায়াত করে গন্ধ আর কি। আর না, অবশ্য বলা যায় না, কেননা ওই পার্টটাতে ওই মানে ওরাই বা কোথায় যাবে, কারখানা ওই ব্যাপারটা, ওরাই বা কোথায় যাবে অ্যাকচুয়ালি। মানে ওদেরও তো এখন এত মানে বাড়িঘর ভেঙে ইয়ে করা হয়েছে, বা ওদেরও তো একটা জায়গা দিতে হবে, ওদেরও তো থাকতে দিতে হবে, কেননা সব সোল যে চলে যাচ্ছে মুক্তি পাচ্ছে তাও তো নয়। মানে এবার সুতরাং ওদেরও তো একটা জায়গা চাই। এবার আমি জানি না যে এই ফ্যাক্টরি বা কতদিন, কেন আওয়াজ হতো বলে ফ্যাক্টরিটা বন্ধ করানো হয়েছিল, এবার কোন দিন দেখবো ওটাও বড় কমপ্লেক্স হয়ে গেছে, যেতেই পারে। এবার কেউ তো আর নিজের লস করে ফেলে রেখে দেবে না, মালিক পক্ষ তো বলবে একদম, তখন ওই ফ্ল্যাটে উৎপাত হবে, তখন ফ্ল্যাটে উৎপাত হবে। হোক, আমরা এতদিন গন্ধ সহ্য করেছি, এবার তোমরা গন্ধ সহ্য করে। কিন্তু হ্যাঁ, আমাদের নিচে একটা দাদা মানে কাকিমারা থাকে, ওই যে বললাম নিচে 4-5টা ফ্যামিলি থাকে, ওইখানে একটা দাদা বলেছে, ওই কাকিমারও সেম, মানে ও ফ্ল্যাটে ঢোকার পর থেকে ওই কাকিমাও অসুস্থ, মানে কী বলতো কিছু না কিছু একটা লেগেই থাকে কনস্ট্যান্ট। মানে তখন বলেছিল যে এখানে কি তাল গাছ ছিল, তা ওই দাদা তো জানে না, কেননা যেহেতু বোনের শ্বশুর বাড়ি। তারপরে এইবার সন্তোষীমা পুজোতে তখন এখানে অন্য কাকিমারা বললো যে হ্যাঁ এখানে তাল গাছ ছিল, একটা ডোবা ছিল, ওই তাল পুকুর বলে না, সেই তাল পুকুর টাইপের ছিল এইখানে। খুবই ভালো লাগলো ঘটনা দুটো, মানে একটু অন্যরকম ঘটনা। বাড়ির ঘটনাটা তো মানে আলাদাই একদম, ওটা বিশেষ করে ক্রস সাইনটা, বিষয়গুলো যে না একজন যে ওরকম ছিল যে ওই প্রোটেকশনটা দিয়েছে, এটাই কিন্তু হিউজ, নাহলে কিন্তু অনেক ক্ষতি আরো বেশি হতো। আমরা আশা করছি আপনার কাছে বলছিলেন আরো, মানে তুমি করে ফেলছি বারবার, যাই হোক যে আরো ঘটনা আছে সেটা আমরা শুনবো। আপনাদের কেমন লাগলো আমাদের জানান কমেন্টে, এবং আপনারাও যদি এরকমভাবে ঘটনা বলতে চান তাহলে অবশ্যই নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা সেই ঘটনা শুনবো এবং তারপর আপনাদের এখানে ডেকে নেব, আর আপনিও শোনাতে পারবেন আপনার ঘটনা আমাদের দর্শককে। থ্যাংক ইউ, আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। হরর মাইন্ডস দেখবেন, একদমই দেখতে ভুলবেন না, প্রত্যেক শুক্রবার আমরা আসি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।